উপস্থাপিত হয়েছে। এর মধ্যে অন্য কিছু নেই, হয়তোবা বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রে এটা হয়েছে এবং আমাদের নেত্রী এখানে যেহেতু আছে এটা নিয়ে এজন্য একটু বেশি কৌতূহল বা এটা নিয়ে বেশি মানে আলোচনাটা এসছে। এটা আলাদা কোনো বিষয় নয়। এবং সেইখানে যেহেতু এই যে এক পেশে অবৈধ নির্বাচনের পথে, নির্বাচন আমি বলি না, আমি বলি সিলেকশন, ইলেকশন না, এই যে সিলেকশনের পথে যেহেতু দেশ যাচ্ছে বা এখন পর্যন্ত সিমটম দেখছি যাওয়ার চেষ্টা চলছে, সেই প্রেক্ষিতে এই আলোচনাটি আরো বেশি মানে গুরুত্ব পেয়েছে। এবং সেখানে আমাদের দলের যিনি জয়েন্ট সেক্রেটারি আছেন, সাবেক আমাদের মানে বর্তমান জয়েন্ট সেক্রেটারি, তো তিনি যেহেতু এই মানে বিষয়টা নিয়ে কিছু মন্তব্য করার সুযোগ পেয়েছেন বা তার মানে দলের পক্ষ থেকে কিছু কথা বলার সুযোগ পেয়েছেন, এর জন্য হয়তোবা আলোচনাটা একটু বেশি এসছে। তবে এটাও তো সত্য যে আমাদের এই আগামী সিলেকশনের যে প্রক্রিয়াটা চলছে, যেখানে বাংলাদেশকে একটি উগ্রবাদী শক্তির হাতে তুলে দেওয়ার একটা প্রাতিষ্ঠানিক প্রাসাদ ষড়যন্ত্র চলছে, এই প্রেক্ষিতে যেহেতু ভারতের চারপাশেই হচ্ছে, মানে বাংলাদেশের চারপাশে হচ্ছে ভারত, এবং ভারত মানে বাংলাদেশের প্রতিবেশী একদিক থেকে, আবার মানে নানান দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্টনার। আমাদের চাল আমদানি থেকে শুরু করে ঔষধের কাঁচামাল থেকে শুরু করে গার্মেন্টস এর কাঁচামাল থেকে শুরু করে নানান কিছুর উপরে আমাদের যেই আমদানি রপ্তানির যেই নির্ভরশীলতা, সবকিছু মিলিয়ে আবার ভারতের জন্য যেটা নিরাপত্তা হুমকি, যেখানে যেই দেশের সৃষ্টির পেছনে তাদের রক্ত ঝরেছে, তাদের শ্রম ছিল, তাদের কূটনৈতিক কার্যক্রম ছিল, যেই দেশ সবসময় আমরা ভেবেছি যে বন্ধু ভাবাপন্ন, এবং দেশের মানুষ, বেশিরভাগ মানুষ যেখানে বন্ধু ভাবাপন্ন, সেখানে একটা এমন চরমপন্থী গোষ্ঠী ক্ষমতা দখল করে রেখেছে যেখানে তাদের জন্য নিরাপত্তা হুমকি। আইএসআই এর মানে সেকেন্ড ইন কমান্ড ঢাকাতে যাচ্ছে, পাকিস্তান মিলিটারি আপনার এই যে প্রধানেরা, জেনারেলরা সেখানে যাচ্ছে, পাকিস্তানের সাথে নাকি পুনরায় তারা সম্পর্ক করতে চায়। তো সম্পর্ক যদি এতই ভালো করতে চান, পাকিস্তানেও তো আপনার আসমা জাহাঙ্গীর আছে, মানবাধিকার কর্মী আছে, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে, সেগুলোকে না ডেকে ওই যে ফজলুর রহমানের মতন উগ্রবাদী নেতা আর জেনারেলদের সেলুট সালামের জন্য আপনি তাদেরকে নিয়ে আসবেন, স্বাভাবিকভাবে ভারতের একটা চিন্তা দুশ্চিন্তা তো থাকবে। কারণ পাকিস্তান কিন্তু সারা পৃথিবীতে, বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনীর রেপুটেশনটা কিন্তু খুবই খারাপ। দেখবেন পরিস্থিতি এতই খারাপ যে পাকিস্তান থেকে তারা ক্রিকেট দল আনতে পারেনি, কিন্তু ওই আইএসআই এর প্ররোচনায় ফলে আজকে আমাদের ক্রিকেট থেকে তারা নিজেদেরকে বের করে নেওয়ার জন্য একটা ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, যে আমাদের ক্রিকেটটাও শেষ পর্যন্ত ডুবাবে। অর্থনীতি ডুবিয়েছে, সমাজ ডুবিয়েছে, রাষ্ট্র ডুবিয়েছে, এখন ক্রিকেট যেটা বিনোদনের আমাদের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় অর্জন, বঙ্গবন্ধু কন্যার সময়ে আমরা দেখেছি টেস্ট পেয়েছিল বাংলাদেশ, সবকিছু আজকে ডুবিয়ে দেওয়ার এই কাজটা তারা করছে স্বাভাবিকভাবে। এই কারণে ভারতের পক্ষ থেকে কিন্তু বেশ একটা মানে উদ্বিগ্ন হওয়ার একটা কারণ যথেষ্ট আছে। শুধু ভারত না, আপনি যে দেশে আছেন সুলতান আপা, মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি বুঝতে পারছেন যে সেইখানকার প্রশাসন এখন বাংলাদেশ নিয়ে কি পরিমাণ উদ্বিগ্ন। কারণ এত লক্ষ লক্ষ বাঙালি সেখানে থাকে, আর সেই মাদার কান্ট্রি অর্থাৎ আমাদের বাংলাদেশ যখন আইএস, ইসলামিক স্টেটের মতন, আল কায়দার মতন জঙ্গি গোষ্ঠীর হাতে চলে যায়, এটার ইনফ্লুয়েন্স যে ওই পারে গিয়ে পৌঁছাবে না বা পৌঁছাবে, সেটা নিয়ে কিন্তু তারা আজকে উদ্বিগ্ন। সেটা নিয়ে বাংলাদেশ এই মুহূর্তে যা হচ্ছে আমাদের দেশকে ঘিরে, আমাদের 17 কোটি মানুষকে ঘিরে, আমরা বিশ্বের কাছে লজ্জিত না, শুধু এখন একটা হুমকির মুখে পড়েছি যে আমরা একটা গ্লোবাল টেররিস্ট থ্রেট হিসেবে আমাদেরকে দেখছে। আপনার কি মনে হয় যে ভারত যে বর্তমানে সিদ্ধান্তটি নিয়েছে, বাংলাদেশ থেকে তাদের হাই কমিশনের যে কূটনীতিক কর্মকর্তা কর্মচারীদেরকে, তারা কর্মচারীদের পরিবারদেরকে তারা বাংলাদেশে ফেরত নিয়ে যাচ্ছে, এটি কি এই নিরাপত্তাহীনতার কারণ, নাকি অন্য আরো কোনো আশঙ্কা আপনাদের কানে এসেছে? দেখুন, আশঙ্কার জায়গাটা আসলে খুবই বিস্তৃত। প্রথমত হচ্ছে, এখন যে জঙ্গিবাদী গোষ্ঠী সেখানে আছে, তাদের যে এই ধরনের আচার ব্যবহার কার্যকলাপ যেগুলো হচ্ছে, সেখানে আসলে বিদেশি যে কোনো, আপনি শুধু এখানে ভারতের কথাটা আমাদের এই পত্র পত্রিকার মাধ্যমে সামনে এসছে, আপনার হয়তো বা জানা দরকার যে বেশিরভাগ পশ্চিমা কূটনীতিবিদরা তাদের পরিবারগুলোকে কিন্তু পাঠিয়ে দিয়েছে, বেশিরভাগ। হ্যাঁ, তো
তো আমি কিছুদিন আগে বেশ কয়েকটি বিদেশি দূতাবাসের কাছ থেকে খবর পেয়েছি যে তাদের যারা সন্তান সহ যেখানে ছিল, তারা বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করছে না। তারা চলে গিয়েছে আজ থেকে 3-4 মাস আগে। তার মানে পরিস্থিতিটা এখন এমন দাঁড়ালো যে আসলে ভারত বা আমাদের নেপাল বা সার্ক দেশভুক্ত দেশগুলোর কূটনীতিবিদরা সাধারণত বাংলাদেশ ছেড়ে যায় না। পশ্চিমারা অনেক বেশি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকে, কিন্তু তারা সাধারণত যায় না। কারণ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, আরেকটি বিষয় হচ্ছে যে কোনো সময় তো গণবিস্ফোরণ ঘটতে পারে। যে আমরা যেটা খবর পেয়েছি যে একটা অস্ত্রধারী ক্যাডার বাহিনী, মিলিশিয়া বাহিনী ঢাকা শহরে মানে মানে, আনা হচ্ছে, এবং যে কোনো সময় সেখানে একটা এক ধরনের এই যে ইউনুসের যে গ্যাং উগ্রবাদী, তাদের একটা পরিকল্পনা আমরা শুনছি এগুলো, যে যে কোনো সময় সেখানে আরেকটা ম্যাসাকার করার একটা পরিকল্পনা ওখানে করছে। নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত আহ, খারাপ, এবং সেই ক্ষেত্রে রাষ্ট্র প্রশাসন কিভাবে সেটার প্রতিক্রিয়া জানাবে এটা নিয়ে একটু মানে আলোচনা আছে। কিন্তু ইউনুস যেটা চাইছে যে একটা যেনতেন নির্বাচনের পথে গিয়ে হয়তো বা এমনও হতে পারে, সে পরিস্থিতিটাকে এমনও করতে পারে যেখানে একটা আর্টিফিশিয়ালি পরিস্থিতি ক্রিয়েট করে আবারও নির্বাচন পিছিয়ে দেওয়া, বা নির্বাচন না, সিলেকশন প্রসেসটাকে পিছিয়ে দেওয়া। তার যে ক্ষমতার যে বসেছে সেটা সহজে ছাড়বে বলে আমার মানে ধারণা মতে সেটাকে আরো দীর্ঘায়িত করার একটা চেষ্টা করতে পারে। আর এই যে জামাত বিএনপির যেই মানে এখন যেটা দেখা যাচ্ছে, এর মধ্যেও কিন্তু ওদের মধ্যে অনেক সন্দেহ বা যা আছে, যে কারা কতটুকু বেশি তাদের যে মূল ক্রীড়নক গোষ্ঠী তাদের কাছে, মাস্টারদের কাছে কতটুকু খুশি হবে, খুশি করতে পারবে, সেটা নিয়েও টানাপোড়েন আছে। জি, জি। আজকেই আমি দেখলাম যে তথ্য তথ্য সচিব মানে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে ভোট গণনা কিছু বিলম্বিত হতে পারে, মানে ফলাফল প্রকাশ কিছু বিলম্বিত হতে পারে। যাই হোক, ওই ইলেকশন নিয়ে কথা বলবো আরো একটু পরে। আমি একটু নিঝুম মজুমদারের কাছে যেতে চাই। নিঝুম মজুমদার, আপনার সংগঠনের পক্ষ থেকে প্রেস কনফারেন্সটা করেছেন, এই ধরনের কাজ আপনি যেটি ইয়া ভাই নফল ভাই বললেন যে আপনারা আগেও করেছেন, এইবার ভারতকে কেন বেছে নিলেন এটিও তিনি একটু বলেছেন, যেহেতু আপনাদের নেত্রী ওখানে আছেন, সো আপনারা তো ওই জায়গাটা। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, কেন এখানে আপনারা দাওয়াত করলেন? নেত্রী এখানে আছেন এটাও ভুল, মানে এইটা ভুল না, মানে কিছুটা আমি আপনাকে আরেকটু ক্ল্যারিফাই করবো আর কি, ওটা একেবারে স্বতঃসিদ্ধ ভাবে নিয়েন না। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে কেন আপনারা ওটাকে বাছাই মানে দিল্লিকে কেন বাছাই করলেন, ভারতকে কেন বেছে নিলেন এটি করার জন্য? এবং আরো যেটি সুনির্দিষ্ট প্রশ্ন, সেখানে তো অনেক আওয়ামী লীগের অনেক নেতারা রয়েছেন, ধরেন ওবায়দুল কাদের আছেন, নানক ভাই আছেন, অনেক সবাই কম বেশি সবাই ইন্ডিয়াতেই আছে। তো তাদেরকে না ডেকে হাসান মাহমুদ এবং এই যে নফল ভাইকে কেন, নফল ভাই কই গেলেন? হ্যাঁ, আচ্ছা, প্রথম ব্যাপার হচ্ছে যে এই যে এটা আমার একক সংগঠন না আসলে, বাট আমি এটার ওয়ান অফ দ্য ফাউন্ডার। 2013 সালে এই সংগঠনটি আপনার তৈরি করা হয় মূলত যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, এই ধরনের ইন্টারন্যাশনাল ক্রাইমস গুলোর ব্যাপারে রিসার্চ করার জন্য। আমরা একটা রিসার্চ অর্গানাইজেশন। তো এই প্রোগ্রামটা কিন্তু শুধু আইসিআরএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন তারা একভাবে করেনি। আমাদের যে আরেকটা প্যারেন্ট অর্গানাইজেশন আছে অর্থাৎ ল ভ্যালি সলিসিটরস, একটা ল ফার্ম, যুক্তরাজ্য ভিত্তিক একটা ল ফার্ম, তাদের সুপারভিশনেই আসলে তাদের সুপারভিশনও এখানে ছিল। আর আরেকটা জিনিস আপনাকে একটু বলে নেই, সেটা হচ্ছে যে নফেল ভাইকে যে আপনি আজকে এইখানে প্রোগ্রামটাতে দেখলেন, আর যদি আপনারা এই রিবার্টালটা পড়তেন তাহলে আপনারা এটাও দেখতে পেতেন যে নফেল ভাইয়ের সাক্ষাৎকার কিন্তু যথোপযুক্তভাবে এই রিবার্টালটা লেখার সময় নেওয়া হয়েছে। এবং আমরাই যে শুধু নফেল ভাইয়ের সাক্ষাৎকার নিয়েছি তা না, ইউনাইটেড নেশনসও নফেল ভাইয়ের সাক্ষাৎকার নিয়েছে, কিন্তু তারা সেটার কোনো কিছুই পাবলিশ করেনি, আর আমরা পাবলিশ করেছি। অর্থাৎ তাদের নিউট্রালিটি, তারাও কিন্তু নফেল ভাই ভালো বলতে পারবে যে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। আমরা নফেল ভাইয়ের কাছে জানতে চেয়েছি, আপনি তো শিক্ষামন্ত্রী ছিলেন সেই সময়টাতে, ছাত্রদের সাথে আপনার একটা কানেকশন ছিল, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, কি হয়েছে। ফলে আমরা এই রিবার্টালটা লিখতে গিয়ে তার অনেক কিছু আমরা তার কাছে জানতে চেয়েছি, আমরা তাকে ক্রিটিক্যাল প্রশ্ন করেছি। নফেল ভাই হয়তো সে কথা বলবেন, আমাদের একজন প্রফেসর তাকে এইসব প্রশ্ন করেছে, জানতে চেয়েছে। ফলে ওই রিবার্টালটার ভেতরে তিনিও ছিলেন, এবং একই সাথে হাসান মাহমুদ, আমরা তার কাছেও জানতে চেয়েছি অ্যাজ এ ফরেন মিনিস্টার
সেই সময় কি হয়েছিল, কারণ ইউনাইটেড নেশনস কিন্তু অনেকগুলো রেফার করেছে, এডুকেশন মিনিস্টার, ফরেন মিনিস্টার বা ফরেন মিনিস্ট্রির চৌহদ্দির মধ্যে পড়ে, আর পুরো রিপোর্টটা হয়েছে ছাত্র কেন্দ্রিক। তাহলে সবচাইতে ওই সময়ের বেস্ট পার্সনটা কে? শিক্ষামন্ত্রী। যে কি হলো সেখানে, ছাত্ররা যেহেতু আন্দোলন করেছে। ফলে রিবার্টালটা লেখার সময় আমরা ওনাদের বক্তব্য নিয়েছি, রিবার্টালটা যখন সাংবাদিকদের সামনে আমরা এনেছি, উই ওয়ার ভেরি লাকি যে ইন্ডিয়াতে ওনারা দুইজনই ছিলেন সেই সময়টাতে। নফেল ভাইকে আমরা পেয়েছি সেখানে, এবং হাসান মাহমুদ, পররাষ্ট্র জনাব হাসান মাহমুদ, তিনি একটি ব্যক্তিগত কাছে সেই সময় তিনি দিল্লি আসছিলেন। আমি এই সংবাদটা পেয়ে তখন বেসিক্যালি যেটা হয়েছে যে আমরা যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের দুজন ডাকসাইটে মন্ত্রী আমাদের সাথে থাকবেন বা আমরা প্রস্তাব করেছি, সেটা দলীয় জায়গা থেকে আমাদের কিন্তু অনুমতি নিতে হয়েছে, দল আমাদেরকে অনুমতি দেওয়ার ব্যাপারও রয়েছে সেখানে। ফলে সেই কারণে ওনারা এই দুজন ছিলেন। এইটা একেবারেই, যেহেতু প্রোগ্রামটা আয়োজন করতে হয়েছে খুবই কম সময়ের মধ্যে, এবং নফেল ভাইয়ের ইংরেজি সম্পর্কে আপনি জানেন, তার পাবলিক স্কিল সম্পর্কে, বিশেষ করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে বিশেষ করে ওনার ভাষা যে স্কিল, এইটা আমি টপ প্রায়োরিটি দিয়েছি, সোজা কথা যদি আপনি জানতে চান আমার কাছে। আর হাসান মাহমুদের ক্ষেত্রেও ধরেছি। তার মানে এই না যে আমাদের অন্যান্য নেতা যারা আছে তাদের স্কিলে প্রবলেম আছে। মুশকিলটা যেটা হয়েছে সেটা হলো, হাসান ভাইকে নিয়ে এর আগে আমি জেনেভাতে একটা প্রোগ্রাম করেছি সেম রিবার্টাল নিয়ে। তো যেহেতু আপনি চিন্তা করে দেখেন, হাসান ভাইকে নিয়ে একটা প্রোগ্রাম জেনেভাতে করেছি, সেই একই মানুষ দিল্লিতে পাচ্ছি তাকে, তো আমি তো একটা হিউম্যান বিইং, আমার মাথাতে তো চট করে উনার নামটাই আসবে। এবং আমি অ্যাপ্রুভালও নিয়েছি সেখানে দলীয় ফোরাম থেকে, সর্বোচ্চ জায়গা থেকে আমি অ্যাপ্রুভাল নিয়েছি। আর নফেল ভাইকে ওইখানে আমন্ত্রণ করবো একটা বড় কারণ হচ্ছে, নফেল ভাই হচ্ছে এই রিবার্টালটার ভেতরে উনি, তার বক্তব্য আছে, তিনি সেই সময়ের ঘটনার সাথে অতপ্রতভাবে তার ওয়াকিবহাল। ইয়াংদের মধ্যে নফেল ভাইয়ের একটা অসম্ভব রকমের জনপ্রিয়তা আছে। নফেল ভাই খুব ভালো ইংরেজিতে কথা বলেন, নফেল ভাই ব্যারিস্টার, আইনি প্যাচ গুলো আপনি ভালো বুঝবেন। না, নফেল ভাইয়ের ব্যাপারে এই প্রশংসা করতে হবে, নফেল ভাই যতই মানা করুক না কেন। সো আমি এই ব্যাপারগুলোকে মনে করেছি। এখন দলীয় ফরম নফেল থেকে ভাই অনুমতি, আপনি ঠিকই বলেছেন, তার একটা ক্লিন ইমেজ কিন্তু আছে, হ্যাঁ, মানুষ তাকে পছন্দ করে, আমি যতটুকু মানুষের কাছ থেকে ফিডব্যাক পাই। কিন্তু এটা একটু আপনাকে বলে নেই, এটা একটু বলে নেই, রাখেন। আমি আপনার এই এখন এই পেঁচালা কোশ্চেনের অ্যান্সার আমি দিব না। আই নো ওয়ার ইউ আর হেডিং টু। কিন্তু কথা হচ্ছে যে একটা কথা মাথায় রাখবেন, আমি আবারও বলছি, আমাদের সিনিয়র লিডার আছেন নানক ভাই, নাসিম ভাই, কামাল ভাই, তারপরে অনেক বড় বড় লিডার এখানে আছেন। সুতরাং উনারা নয় কেন, কারণ আমাদের হাতে সময় ছিল আসলে 24 আওয়ার্স প্রস্তুতির ব্যাপার ছিল। দিস ইজ দি অনলি রিজন। আদারওয়াইজ আমাদের একটা পরিকল্পনাও আছে যে কলকাতা বেসড, এখন এগুলোর তো ব্যাপার আছে। সুতরাং আমরা কিন্তু একটা অরাজনৈতিক সংগঠন, সিআরএফ যদি চিন্তা করেন। আমি পলিটিক্যাল ব্যক্তি হতে পারি, কিন্তু আমি যখন ওই সংগঠনকে অপারেট করি তখন আমি একজন অরাজনৈতিক ব্যক্তি, আমি নিউট্রাল থাকারই চেষ্টা করবো, এটা স্বাভাবিক একটা ব্যাপার। ফলে আমার কিন্তু এই জায়গাতে চিন্তাটা ভিন্ন। আমি লেখালেখি বলেন, এই ধরনের প্রোগ্রামে বলেন, আমি চাই আমার মাধ্যমে যেন মানুষ ডিসিভড না হয়, আমি একটা পার্শিয়াল বক্তব্য না দেই, মন্তব্য না করি। ফলে উনাদেরকে এই কারণে আনা হয়েছে যে ইউনাইটেড নেশনস তো উনাদের কথাটা রাখেনি। উনার 5 ঘন্টার ইন্টারভিউ নিয়েছে ইউনাইটেড নেশনস, একটা লাইনও ওরা পাবলিশ করেনি। তাহলে তো এটা তো উনার প্রতি অন্যায় হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনের পাল্টা প্রতিবেদনটি দিলেন, তো ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে কোনো ফিডব্যাক কি আপনারা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কিরকম? তার ইউরোপিয়ান ইউনিয়নের যে বাংলাদেশ ডেস্ক যিনি দেখেন, ভদ্রমহিলার নাম হচ্ছে লিনি। সেই ভদ্রমহিলার সাথে যখন মিটিং করেছি, তিনি আমাদের সামনেই সেটা উল্টা পাল্টা দেখছিলেন এবং বলছিলেন যে শি ওয়াজ সো সারপ্রাইজড। আমরা তাকে অনেকগুলো পয়েন্ট বলেছি সেইটা। এরপরে আমরা মিট করেছি একজন কংগ্রেসম্যানের সাথে, আমেরিকাতে একজন কংগ্রেসম্যানের সাথে আমরা মিট করেছি। আমরা লয়ার প্যানেলের সাথে মিট করেছি, দে আর ভেরি মাচ ক্লোজ টু ট্রাম্প প্রশাসন, তাদেরকে। তারপরে ইউনাইটেড নেশনস এর আরো 2জন কর্তা ব্যক্তি যারা হচ্ছে ইস্টার্ন ইউরোপিয়ানের ইউর পার্লামেন্টের, আমরা তাদের সাথে মিশেছি। এরপরে আমরা ফিনল্যান্ডের যিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রী, ওনার নাম হচ্ছে সামথিং কালেব, আমি আসলে ভুলে গেছি, সেই ফিনল্যান্ডের মন্ত্রী, তিনি তার বিস্ময় প্রকাশ করেছেন যে এ কি এগুলো শুনে। তো সুতরাং এই ফিডব্যাকটা আমরা পেয়েছি। আসলে মুশকিলটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে
ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর হচ্ছে যে ওয়েস্টার্ন কান্ট্রির অনেকেই আসলে আমাদের যেই ঘটনাটা ঘটেছে সেটার ব্যাপারে যে একেবারেই ওয়াকিবহাল পুরাপুরি তা আমি বলবো না। উনাদের মধ্যে অনেক ধরনের মিস আইডিয়া আছে, মিসকনসেপশন আছে। এইটা হয়েছে ডেফিনেটলি ডেফিনেটলি সরকারিভাবে যখন আপনার মিথ্যাকে প্রমোট করা হয়, গুজবকে প্রমোট করা হয়। আপনি দেখেন ইউনুস যেখানে যায় সে ওই যে চোথার মতো একটা কাগজ নিয়ে যায়, বিরাট বড়, দেখবেন তার হাতে একটা বই থাকে, সবাইকে ধরা ধরা দিয়ে আসে হাসতে হাসতে। ফলে রাষ্ট্রীয়ভাবে যখন মিথ্যাকে প্রমোট করা হয় সেই মিথ্যার সাথে কিন্তু পারাটা দুষ্কর। ফলে আমরা আমাদের মতো করে পাচ্ছি এবং মানুষজন ফিডব্যাক দিয়ে তারা বিস্ময় প্রকাশ করছে, তারা এটা অ্যাড্রেস করবে বলছে। আমরা ভলকার টুর্কের ব্যাপারে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছি, তার বিরুদ্ধে কোন কোন ফোরামে যাওয়া যায় আমাদের লয়ার্স প্যানেল কাজ করছে। এই তো। জি, বুঝতে পেরেছি। তবে আমি একটা জিনিস শুনেছি যে ডক্টর ইউনূসের পিআর এত স্ট্রং, আপনারা কোথাও যাওয়ার আগেই তারা ওই জায়গাগুলোতে সব তাদেরকে ব্রিফ করে রাখে। সো আপনাদের কর্মকাণ্ডগুলো খুব বেশি ভালো ফল কি পাবে বলে মনে করেন, খুব দ্রুত আর কি? আমি খুবই এটার ব্যাপারে আশাবাদী, বিকজ আমি ব্যক্তিগতভাবে পুরো ইউরোপ চষে বেরিয়েছি। জি। ইউরোপের বিভিন্ন কর্তা ব্যক্তির কাছে গেছি, আমেরিকার বিভিন্ন লয়ার্স, কংগ্রেসম্যান, তারপরে আপনার পলিসি মেকার্স, ইংল্যান্ডের বিভিন্ন বিভিন্ন জায়গার পলিসি মেকার্স, এমপিস। মোটামুটি গত 1-1.5 বছরে আমি প্রায় 60-70 জন মানুষের কাছে গেছি, তারা যারা এই পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, কবি, সাহিত্যিক, লেখক। সো আমি গেছি, বলছি, বা আমি শুধু না, আমি এখানে আমি ব্যাপারটা না, আমরা আমাদের টিম বিভিন্ন জায়গা থেকে গেছে, কথা বলছে, ইমেল করছি। সো উই আর ওয়ার্কিং অন ইট। জি, জি। মুহিবুল চৌধুরী, আপনি যদি একটু বলতেন। দেখেন এখানে দর্শকরা অনেকে কমেন্ট করছেন যে সিনিয়র নেতাদেরকে দায়িত্ব থেকে এখন উপদেষ্টা করে তাদেরকে মানে মানে যারা নতুন তরুণ প্রজন্ম তাদেরকে সামনে নিয়ে আসার। আমরা দেখলাম সজীব ওয়াজেদ জয়, তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন আল জাজিরাতে। সেখানে তিনি অনেক রকম ভাবে এটিকে ব্যাখ্যা করছেন। নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আসে এমনটি শুনছি। সজীব ওয়াজেদ জয় এখন সরাসরি রাজনীতিতে যুক্ত হবেন, শেখ হাসিনা অবসরে যাবেন। ব্যাপারটিকে একটু খোলাসা করবেন নাকি? হ্যাঁ, দেখুন, তিনি সরাসরি কিন্তু এই কথাটা বলেননি। আর সজীব ওয়াজেদ জয় তিনি রাজনীতিতে দীর্ঘদিন ধরেই আছেন। আপনারা যদি তাকে তার সামাজিক যোগাযোগ মাধ্যম, তার পেশাদারি যে জীবন, সবকিছু মিলিয়ে যখন আমরা তাকে দেখব, তিনি কিন্তু সরাসরি রাষ্ট্রীয় পলিসি মেকিং মানে যে বডি, সেখানে কিন্তু উপদেষ্টা হিসেবে তিনি ছিলেন। এবং তিনি রাষ্ট্রীয় পলিসি মেকিং বডিতে থাকা মানে কিন্তু রাজনীতিতেই থাকা। তারপরে আমাদের যে সমস্ত প্রচারগুলো হয়েছিল, 14 সালে হয়েছে, 18 সালে হয়েছে, রাজনৈতিক প্রচার অভিযান, সেগুলো সবকিছুতেই তিনি ছিলেন। তো সুতরাং তিনি রাজনীতিতে আসবেন এই কথাটা এটা আসলে আমাদের জন্য ভুল হবে। তিনি রাজনীতিতে না, ছিলেন। রাজনীতিতে আসার কথা বলিনি। আমি বলেছি তিনি নেতৃত্বে আসছেন, মানে শেখ হাসিনার পরের ধাপে বা শেখ হাসিনার পরিবর্তে হোয়াট এভার যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, সেই মতো করে নেতৃত্বে আসছে কিনা। না, নেতৃত্ব সেটা সময়ই বলবে নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত কি হবে আমাদের দলে। বাংলাদেশের মানুষের যে আবেগ, বাংলাদেশের মানুষের যে অনুভূতি, প্রথম আবেগ এবং অনুভূতিটা হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হারানোর পরে মানুষের মধ্যে যেই মানে আক্ষেপ, যেই দুঃখ, যেই বেদনা, যেই ক্রন্দন আমরা দেখছি, এবং মানুষের যে সেই চাহিদাটা হচ্ছে প্রথমত যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফেরত গিয়ে তিনি যেভাবে দেশকে সাজিয়েছিলেন, গুছিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, সেটা তারা আরেকবার দেখতে চায়। তারা যেই ভয়াবহতা দেখলো গত 18 মাস ধরে, এখন বাংলাদেশের মানুষের সেটা হচ্ছে 1 নম্বর দাবি। এখন বিষয়টা হচ্ছে এই কার্যকলাপগুলো করার জন্য আমাদের যে বিজ্ঞ অভিজ্ঞ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, যারা কিন্তু দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করে কারাগারে গিয়ে স্বজনহারা হয়ে তারা কিন্তু আজকের এই পর্যায়ে পৌঁছেছেন, তাদের সেই অভিজ্ঞতা নির্দেশনা সেগুলোর সাথে আলোচনা করে আমরা যারা কর্মী পর্যায়ে যারা আছি, আমরা তাদের সাথে কাজ করে যাচ্ছি। এবং সারা বিশ্বে কিন্তু এটা শুরু হয়ে গিয়েছে। এটা এখন পদ পদবি দেওয়ার মাধ্যমেই যে আসলে একটা দল সংগঠিত হয় তা কিন্তু নয়। হ্যাঁ, দলের সংগঠন কিন্তু কর্মী এবং নেতৃবৃন্দের যে কার্যক্রমের উপর। এখন আপনি পদ থাকতে পারে আপনার, কিন্তু আপনার কাজের মাধ্যমে আপনি আপনার আদর্শের কাজটা করে যাচ্ছেন, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ।
আর আমাদের দেশে অবশ্যই একটা যেহেতু একটা তরুণ একটা বিশাল একটা জনগোষ্ঠী আছে, ভোটার আমাদের জনগোষ্ঠী আছে, তারা তো প্রতিনিধিত্ব চায়। সেই প্রতিনিধিত্ব চাওয়ার প্রেক্ষিতে কিন্তু আমাদের ছাত্রলীগের আপনি দেখবেন যে যারা নেতৃস্থানীয় ব্যক্তিরা ছিলেন, যারা যেখানে আছেন সবখান থেকে কিন্তু সরব হয়েছেন এবং কাজ করছেন বলে। আপনি একটা কথা বলেছেন যে ইউনুস তার এই যে অবৈধ অর্থ, সুদি, মহাজন, খুনি, আমি ইউনুসের নাম বলার আগে ৩-৪টা বিশেষণ দিয়ে শুরু করতে চাই। এই ক্রিমিনালটি, এই উন্মাদ, এই জিন্না, নব্য জিন্না, জিন্না হচ্ছে তো অনেক ভালো ছিল, জিন্নাও এত অরাজকতার রাষ্ট্র পাকিস্তানের মানে তৈরি করে যায়নি। হ্যাঁ, কায়েদে আজম জিন্না অনেক ভালো মানুষ ছিল, তার মতন হিপোক্রেট ছিল না। তো এই ক্রিমিনালটা আপনার আজকে অবৈধভাবে সরকারে বসে সে তার আগে এবং তার পরে তার বিলিয়নস অফ ডলার্স সে বিনিয়োগ করে আমাদেরকে সারা পৃথিবীতে মানহানি করেছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে ইমেজটাকে ছিল সেটাকে ক্ষতিগ্রস্ত করেছে। এটার পেছনে সে যেই পরিমাণে এফোর্ট এবং টাকা খরচ করেছে, আর তার বদলে তার কাউন্টার এফেক্টে আজকে আমাদের 600 নেতাকর্মী এখন পর্যন্ত মারা গিয়েছেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী পলাতক কারাগারে আছেন, আমাদের জনপ্রতিনিধি এমপিরা আজকে কারাগারে, শুধুমাত্র কর্মীদের কার্যক্রমে প্রচার প্রচারণার মাধ্যমে। আমাদের কারো কোনো ধরনের কেন্দ্রীয় ফান্ডিংও নেই। হ্যাঁ, এই যে প্রচার প্রচারণা শুধুমাত্র অ্যাক্টিভিজমের মাধ্যমে সারা বিশ্বে তার যেটা করতে লেগেছে 15 বছর। সে যেই বাংলাদেশের ক্ষমতা দখল করার কাজ তো শুরু করেছিল সে 2007 সাল থেকে, আজকে এসে সেই এই 17 বছর পরে সে গেড়ে বসলো। আর আমাদের কিন্তু 17 মাসও লাগেনি এই পর্যায়ে পৌঁছাতে। কেন? সত্য, প্রথমত হচ্ছে সত্য, আমরা সত্যের রাজনীতি করেছি। দ্বিতীয়টা হচ্ছে জনগণের রাজনীতি করেছে শেখ হাসিনা। তৃতীয়টা হচ্ছে আমাদের নেতাকর্মীদের যে আদর্শিক অবস্থান। জামায়াতে ইসলামী মধ্যপ্রাচ্যের টাকা, দেশের ভেতরের টাকা, পাকিস্তানের আইএসআই এর টাকা, বিএনপিও সেই টাকা দিয়ে এই পর্যায়ে এসে পৌঁছাতে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু আমাদের যেটা হয়েছে, আমাদের কর্মীদের অ্যাক্টিভিজম, তাদের সাহস, তাদের অনুভূতি, তাদের আবেগ, এর মাধ্যমে। হ্যাঁ, আপনাদের টাকা গেল কোথায়? আমাকে তো লোকে প্রশ্ন করে। এবং আপনাদের কর্মীদের যেই ভয়াবহ দুরবস্থা, তারা খেয়ে না খেয়ে কোনোভাবে বেঁচে আছে পালিয়ে পালিয়ে, রাইট? কিন্তু কারো কাছে, কোনো নেতাদের কাছে নাকি কোনো টাকা নাই। কোথায় গেল টাকা সব? দেখুন, যারা আমাদের নেতৃবৃন্দের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করেছেন, যাদের হাতে কিছুটা অর্থ ছিল দল পরিচালনা করার জন্য, আপনাকে একটা বুঝতে হবে আমাদের বেশিরভাগ নেতাকর্মী যারা এই স্বাবলম্বী ছিলেন বা যাদের আর্থিক সক্ষমতা ছিল, তারা কিন্তু এই ভয়াবহ দুর্যোগ আসবে এবং এটার জন্য বিদেশে আমি অর্থ রেখে দেব এবং সেখান থেকে আমি খরচ করব, সেই প্রস্তুতিটা কিন্তু কেউ নিয়ে রাখেনি। দু চারজন যা করেছে আমি সে আলোচনায় যাব না, কিন্তু আমাদের শতকরা 99% আমাদের সকলের ঘরবাড়ি সব দেশে, ব্যাংক অ্যাকাউন্টও দেশে, ব্যবসা বাণিজ্য দেশে, পেশা বৃত্তি সব দেশে। এখন আমি যদি বলি আমাদের একজন আইনজীবী নেতা, তিনি আগে আদালতে গিয়ে যে আয় করতেন, সেই আয় দিয়ে ধরেন দেশে একটা ফিক্সড ডিপোজিট করেছেন, দেশে কিছু মানে জায়গায় বিনিয়োগ করেছেন, জমি কিনেছেন, কাজ করেছেন। এখন আমাদের যারা আমাদের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী ছিল, তাদের ব্যাংক অ্যাকাউন্ট সব ফ্রোজেন, তাদের ঘর বাড়ি নেই। এখন এমন একটা অবস্থার মধ্যে, হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ কেন এর আগে বিদেশে টাকা পাচার করে দিয়ে দলীয় ফান্ড বিদেশে রাখে নাই কেন, এটা আপনি বলতে পারেন, যেটা আসলে মানে মানি লন্ডারিং আইনে অপরাধ, সেটা তো আর আওয়ামী লীগ করতে পারে না। আমাদের না, সেটা আমি সেটাই বলবো আমি না, বলছি। আওয়ামী লীগ যে একটা ফান্ড ক্রাইসিসে আছে, এটা তো সত্য কথা। আওয়ামী লীগের টাকার অভাব অবশ্যই থাকবে, না কিন্তু না থাকার তো আপনারা কোনো তো কারণ ওয়ার্ল্ড নেই। ওয়াইড এখনই ফান্ডিং এর জন্য বলছেন না। আপনারা কেন ওয়ার্ল্ড না ওয়াইড আপনাদের যারা নেতাকর্মী আছে তাদেরকে কেন আহ্বান করছেন, একটা তহবিল কেন গঠন তারা করছেন? যারা প্রবাসে আছেন, প্রবাসী ব্যবসা বাণিজ্য, তারা তাদের মতন করে তাদের কষ্টার্জিত অর্থ থেকে, এই যে আমার দেখলেন যে নিজুম মজুমদার, তিনি তার যে কার্যক্রমগুলো করছেন, নিজের অর্জিত অর্থ নিজের পেশা থেকে আয় করে তিনি তার পকেটে খরচ করে করছেন। এখন তার পক্ষে মানে বা আমাদের মানে প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দের পক্ষে কতটুকু দেশে সেই অর্থ প্রেরণ করা সম্ভব, তাও করছে। আমি প্রতিদিন দেখছি নানান জায়গা থেকে অল্প অল্প করে অর্থ, নিজের পকেটের অর্থ, নিজের কষ্টার্জিত অর্থ তারা পাঠাচ্ছে। কিন্তু আমাদের দেশে যে মানে আপনি দেখবেন যে আমাদের নেতৃস্থানীয় ব্যবসায়ী যারা ছিলেন বেশিরভাগই কিন্তু এখন কারাগারে। এই যে গাজী গোলাম দস্তগীর বাংলাদেশের অন্যতম বড় শিল্পপতি ছিলেন, তার তো
টায়ার ফ্যাক্টরি জ্বালিয়ে দিয়েছে, তার সবকিছু বন্ধ। শুধু তাই না, যত ব্যবসায়ী আছে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট যারা, দুর্নীতি দমন কমিশন থেকে চিঠি দিয়ে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের থেকে চিঠি দিয়ে আমাদের সবকিছু বন্ধ করে দিয়েছে। এবং যেই কারণে কিন্তু বাংলাদেশ এখন ট্যাক্স রেভিনিউতে 40% ট্যাক্স রেভিনিউ পায়নি, ইনকাম ট্যাক্সও পায়নি, ইম্পোর্ট ডিউটিও পায়নি। এরা একটা, এই জন্য তো বললাম যে আমি আপনার এই কথাগুলোর সঙ্গে আমি একমত, এগুলো আমি জানি। কিন্তু ধরেন যাদের বিরুদ্ধে বিরাট অভিযোগ, আমি যদি নাম ধরে সুনির্দিষ্ট করে বলি, সেটি হচ্ছে গিয়ে ওই যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, কি নাম, নসরুল হামিদ বিপু, রাইট? তারপর এরকম 2-4 জনের নাম আমি শিওর আপনাদের কানেও গেছে, যাদের ব্যবসা বাণিজ্য এখনো বাংলাদেশে চলছে ভেরি মাচ রানিং, এবং জামাত বিএনপি সেগুলো পাহারা দিচ্ছে, রাইট? তো তাদেরকে আপনারা দলেই বা রাখছেন কেন? তাদেরকে আপনারা কর্মীদের যেহেতু পাশে আমার মনে হয় এখানে একটা মানে তথ্যের একটা বিশাল বিভ্রাট আছে। আমি যতটুকু জানি নসরুল হামিদ বিপুর কোনো কারখানায় কিন্তু চলছে না। তো সুতরাং তার ব্যবসা বাণিজ্য চলছে এটা আমি কোনোভাবেই মানে মেনে নিতে পারছি না, কারণ তার মূল ব্যবসা যেটা ছিল যে পৈতৃক ব্যবসা, প্রপার্টি ডেভেলপমেন্ট, সেটা তো একেবারে বন্ধ, সকল ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। ও মাই গড, সেটা তো রেজওয়ানা হাসানের হাজবেন্ড কেবি সিদ্দিক দেখছেন না। রেজওয়ানা হাসানের হাজবেন্ড একটা ফ্যাক্টরি তাদের কাছ থেকে কিনে নিয়েছিল, কিনে নিয়ে সেটা রেজওয়ানা হাসানের হাজবেন্ডের মালিক নাকি কিনে নিয়ে সেটা চালাচ্ছে। এখন সেই 5ই আগস্ট, না 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 5ই আগস্টের পরে না, 5ই আগস্টের অনেক আগেই কিন্তু এটা, ওই আমি যতটুকু জানি রেজওয়ানা হাসানের স্বামী কিন্তু নসরুল হামিদ বিপুর সাথে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র ছিল, এবং সেই প্রেক্ষিতে আগে থেকেই তার কাছে সে তার ওখানে চাকরি করত, এমডি ছিল একটা ফ্যাক্টরি, এবং সেই এমডি থাকার পরে সেই ফ্যাক্টরিটা একটা পর্যায়ে গিয়ে তার স্বামী কিনে নিয়েছে, অনেক আগে কিন্তু কিনে নিয়েছে। এখন আমি তো আর ওদের ডিটেলসে জানি না, আর আমাকে তার ব্যাপারে প্রশ্ন করে আপনার মানে সেই ইনভেস্টিগেটিভ জার্নালিজম আমার সাথে করে লাভ নেই, কারণ আই এম নট দ্য ডিসিশন মেকার অর দ্য মানে সেই তথ্য আমার কাছে থাকে। আমি যে কথাটা বলছি আমার কথা একটু শেষ করতে দিন, যে বেশিরভাগ নেতাকর্মীদের কিন্তু প্রতিষ্ঠানগুলো, একটা বিষয় বুঝতে হবে আপনাকে, বিএনপি জামায়াত ইসলামীদের মানে তারা ওই 5 বছর যে সময় সরকারে ছিল তখনই এত অর্থ বিদেশে পাচার করে দিয়েছে, এবং আমরা সরকারে আসার পরও তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু কখনোই কোনো জায়গায় কিন্তু আমরা স্তব্ধ করিনি, কারণ ব্যবসা বাণিজ্য চললে কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হলে দেশের অর্থনীতি এগিয়ে যাবে। যে ঢাকা ব্যাংক, মির্জা আব্বাস সাহেবের ঢাকা ব্যাংক, একটা দিনের জন্য কি সেটা বন্ধ হয়েছে? এবং এই যে মঞ্জুর মোর্শেদ খানের ব্যবসা প্রতিষ্ঠানগুলো, বা বিএনপির যত ব্যবসা প্রতিষ্ঠান, জামায়াত ইসলামের যত ব্যবসা, কোনোটাই তো বন্ধ হয়নি, কারণ ব্যবসা বন্ধ হলে কর্মহারা হবে মানুষ, কর্মহারা এরাই তো মানুষের দেশের নাগরিক। আমার নেত্রী সেইভাবে করে প্রতিহিংসামূলক ভাবে দেশ পরিচালনা করেন নাই বলেই কিন্তু 15 বছর বাংলাদেশের মানুষের সমর্থনে দেশে ক্ষমতায় ছিলেন। এই জিনিসটাও আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, 15 বছর পরে পলিসি এরর কি ছিল, দুর্নীতি কি হয়েছিল, অনিয়ম কি ছিল, এটা নিয়ে অনেক সমালোচনা হতে পারে, কিন্তু একজন মহিলা, আপনি যেই দেশে এত দুর্যোগের মধ্যে, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে, দেশীয় প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্রের মধ্যে আজকে বাংলাদেশকে নানান জায়গায় কম্প্রোমাইজ যেখানে করতে হবে, নেগোশিয়েট যেখানে করতে হবে, আবার যেখানে শক্তিশালী অবস্থান নিতে হবে আদর্শিক প্রশ্নে, সব কিছুকে সাথে নিয়ে 15 বছর, কিন্তু 1-2 বছর না, 3 টার্ম। আর যারা অনেকে বলে যে নির্বাচন নিয়ে অনেক আলোচনা করে, এই বাংলাদেশে যদি আপনার পক্ষে জনসমর্থন না থাকে, আপনি নির্বাচন করেও সরকারে থাকতে পারবেন না, এটা আমরা দেখেছি প্রত্যেকটা নির্বাচনে। হ্যাঁ, মানে আমাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হতে পারে, আমি সে আলোচনায় যাব না। তবে আওয়ামী লীগের যে এত দীর্ঘকাল যে তিনি দেশটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন, এটা তো একটা হিউজ পলিসি অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এই পলিসি এখন আপনি দেখবেন যে এরা আসার সাথে সাথে কিন্তু এমন ধ্বংসযজ্ঞ করলো, এমন হত্যাযজ্ঞ করলো, আপনার একটা ইন্ডাস্ট্রির একটা মানে অফিসার থাকতে পারে না বাংলাদেশে, এই ধরনের অবস্থা। তো সুতরাং এখানে কর্মীদের কষ্ট হচ্ছে, এটা অনস্বীকার্য। তবে এই কষ্টের মধ্যেও আমরা বলবো অনেকেই অনেকভাবে, এখন একটা পর্যায়ে যে আমাদের বর্তমান যারা কর্মীরা আছে, একটা বিষয় আপনাকে বুঝতে হবে, আমরা যারা শৈশবে আওয়ামী লীগকে দেখেছি, হ্যাঁ, আমরা যেভাবে করে বড় হয়েছি, আমাদের তো সুদিনে এসেছে 2009 সাল থেকে। হ্যাঁ, তার আগে যে আওয়ামী লীগ, তার এখন যারা ধরেন বয়স 30, সে যদি 15 বছর আগে আওয়ামী লীগ শুরু করে থাকে, 15 বছর বয়স থেকে শুরু করেছে, এখন তার তো সেই ভয়াবহতা, সেই যে নৃশংসতা পূর্বের, সেটা দেখার সুযোগটা হয়নি। তার কাছে স্বাভাবিকভাবেই এই যে তার যে জীবন জীবিকা আজকে নেই এবং প্রচন্ড কঠিন অবস্থা, এটা তার কাছে একটা ম্যাসিভ শক।
কিন্তু আমাদের অনেকের কাছে যে আমরা আসলে এটা দেখে এসেছি, আওয়ামী লীগের তো কিছুই ছিল না, আওয়ামী লীগের তো কিছুই ছিল না। 9 সালের আগ পর্যন্ত ব্যবসা বাণিজ্য হিসেবে করতো কয়েকজন জন মানুষ, কিন্তু মানে প্রান্তিক পর্যায়ের মানুষটা আওয়ামী লীগ করতো, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, তারপরে যারা আপনার শিক্ষক, হ্যাঁ, যারা মানে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং প্রান্তিক মানুষদের দল ছিল আওয়ামী লীগ। হ্যাঁ, এখন অনেকের এই বিষয়টা খটকা লেগেছে বা শখ, অনেক বড় শখ, যে 15টা, শুধু আওয়ামী লীগের কর্মী বলে না, সাধারণ মানুষের ক্ষেত্রে 15টা বছর একটা শান্তিতে ছিলাম, আজকে পেটের ভাত জোগাতে কষ্ট হচ্ছে। একজন রিক্সাওয়ালার কথা ধরুন, একজন ভ্যান চালকের কথা ধরুন, একজন মানে বাস ড্রাইভার ঢাকা শহরে ট্রিপ দিতে পারছে না আজকে যে অরাজকতার কারণে। আওয়ামী লীগ না, সমগ্র বাংলাদেশের 17 কোটি মানুষ আজকে না খেয়ে থাকার উপক্রম হয়েছে। হুম। না সেটাই এখন আপনারা কি এরকম একটা মানে আমি যেটি শুরুতে বলছিলাম যে বঙ্গবন্ধু নিজেও প্রত্যেকটি জনসভায় কিন্তু তিনি সবশেষে বলতেন আপনারা আমার দলে কিছু টাকা পয়সা দিবেন, রাইট? তো আপনারা এরকম একটা তহবিল গঠন করতে পারেন না, বিশ্বজুড়ে যে যেখান থেকে পারে তহবিলে তারা সাহায্য করবে? আপনি যখন দল হিসেবে আমাকে নিষিদ্ধ করা হয়েছে, আপনি জানেন যে মানে পৃথিবীর কোনো জুরিসডিকশনে যখন একটা সরকার আপনাকে নিষিদ্ধ করবে, তখন সেই দলের সেই নেতাকর্মীদের যারা বিদেশে আছে তারা যদি সেই দলের জন্য ফান্ড রেজিংও করে, আপনাকে কিসের নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটাও বুঝতে হবে। আপনাকে কিন্তু টেররিস্ট অ্যাক্ট হিসেবে নিষেধাজ্ঞা দিয়েছে। এমত অবস্থায় প্রাতিষ্ঠানিকভাবে ইনফরমালি ফান্ড ক্রিয়েট হয়েছে, ইনফরমালি ফান্ড দেওয়া হচ্ছে, ইনফরমালি করা হচ্ছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে প্রত্যেকটা জায়গায় আপনি জানেন যে কেওয়াইসি আছে। হ্যাঁ, কেওয়াইসি করা ছাড়া এখন যখন আপনি যদি আওয়ামী লীগের নামে এই মুহূর্তে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে অ্যাকাউন্ট খুলতে যান, সাথে সাথে এটা ফ্ল্যাগ আপ করবে, ডিউ ডিলিজেন্স আপনি পড়বেন, কেওয়াইসি করে বলবে আপনি যেহেতু একটা নিষিদ্ধ সংগঠনের জন্য আপনি ফান্ড রেজিং করছেন। এই একটা বিশাল ঝামেলার মধ্যে কিন্তু আমাদের পড়তে হচ্ছে। এবং আমাদের অনেকেই যারা বিদেশে এখন মানে মানবেতর জীবনযাপনও করছে, আমরা অ্যাসাইলাম পাওয়ার পর অনেককে দেখা গেল যে তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টও করতে দেওয়া হচ্ছে না যখনই তাদের এই জিনিসগুলো আসছে। কারণ এরা পরিকল্পিত, দেখবেন ইউনুস কিন্তু অনেক মানে ক্রিমিনাল মাইন্ড, সে ইচ্ছা করেই কিন্তু টেররিস্ট অ্যাক্টে সেটা দিয়েছে। কিন্তু এখনের যে পরিস্থিতি, আজকে 18 মাস পরে এসে কিন্তু বিশ্বের যত রেগুলেটর তারা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে আমাদের কর্মীদেরকে কেন অ্যাসাইলাম দিচ্ছে। যদি আমরা সত্যিকার অর্থেই ইউনুস যা বলেছে এই কথাগুলো যদি সত্যি হতো, তাহলে তো আমাদের একটা কর্মীও, একজন নেতাও কিন্তু কোথাও অ্যাসাইলাম পেত না। আজকে গণহারে ইউরোপে আমাদের নেতাকর্মীদেরকে, বিএনপি দেখবেন যে দীর্ঘদিন ধরে ঘুরতে ফিরতে থাকতেও কিন্তু অ্যাসাইলাম পেত না। পশ্চিমা বিশ্ব এখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে অ্যাসাইলাম দিচ্ছে, তাদের উপরে নির্যাতনের যে স্বীকৃতিটা রাষ্ট্রীয়ভাবে তারা দিচ্ছে, এটা কিন্তু এত দ্রুত ঘটে গিয়েছে কারণ তারা বুঝে, তারা জানে বাংলাদেশ একটা জঙ্গিবাদী চক্রের কাছে পড়েছে। জি। নিজুম মজুমদার, এখন এরকম একটি অবস্থায় 12 ফেব্রুয়ারি তারা নির্বাচন করতে যাচ্ছে, কিন্তু যদিও দেশের বেশিরভাগ মানুষই বিশ্বাস করে যে এই নির্বাচন হবে না, কারণ নির্বাচনের কোনো আলামত তারা দেখতে পাচ্ছে না। এখন আওয়ামী লীগ আগামী 23 তারিখের সেমিনার আয়োজন, 23 তারিখে কি হবে, কি হতে যাচ্ছে? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দেওয়ার সাথে সাথে আমি আপনাকে আরেকটা ব্যাপার একটু বলি। আপনি কিছুক্ষণ আগে দলের নেতৃত্বের কথাটা আপনি বলেছিলেন। আমি একটা জিনিস একটু কনভে করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তার একটা স্পষ্ট কথা, একদম ফার্স্ট হ্যান্ডে যে কথাটা তিনি বলেছেন সেটা হলো এমন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। এই দলে সবসময় ধরেন নেতা নির্বাচিত হয় বা প্রধান নির্বাচিত হয় বা যে কোনো কিছু হয় দলের কাউন্সিল এবং দলের যেই কাঠামো আছে সেটার ভিত্তিতে। এইটা মাননীয় প্রধানমন্ত্রী, ইনফ্যাক্ট আমি একটা টক শোতে এই বিষয়ে মন্তব্য করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাকে শুধরে দিয়েছেন। যে আমি বলেছিলাম যে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর পরে কে বা আমাদের প্রিয় ভাই সজীব জয় উনার ব্যাপারে কথা বলা হয়েছিল। তখন আমি সেই ব্যাপারে মন্তব্য করার পর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে শুধরে দিয়েছিলেন যে এই পুরো ব্যাপারটা সিদ্ধান্ত নেবে দল, কারণ দলের একটি গণতান্ত্রিক সুস্পষ্ট এবং শক্তিশালী দলীয় কাঠামো আছে। সো এই তথ্যটা আমার মনে হয় আপনার মাধ্যমে দর্শকদের সামনেও এটা উপস্থাপন করা প্রয়োজন, ফলে এটা একটু মাথায় রাখবেন। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে 23 তারিখের ব্যাপারটা হচ্ছে 23 তারিখে একটি আপনার মিডিয়ার সামনে আমাদের যারা আমাদের নেতৃবৃন্দরা আছে তারা যাবেন, নফেল ভাইও সেখানে অ্যাটেন্ড করছেন। সেখানে আমাদের আরেকজন প্রিয় ভাই নেতা আছেন আমাদের মোহাম্মদ আলী আরাফাত, তিনি যাচ্ছেন।
তারপর হচ্ছে যে মোহাম্মদ আলী সিদ্দিক, যিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা, তিনি আছেন। আমাদের আরো অনেক পার্টিসিপেন্ট আছেন, যেমন আমি দেখেছি সেখানে রোকেয়া প্রাচী আপা আছেন। তো এরকম অনেকেই সেখানে আছেন যারা সেখানে কথাবার্তা বলবেন। ফলে এটিকে আপনি ওরকম ভাবে মনে হয় না যে যে এইটাকে অনন্য রকম একটা হাইপের প্রয়োজন আছে। সেটা সাংবাদিকদের সামনে আমরা আমাদের নেতৃবৃন্দরা কথা বলবেন। মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে যেটা বলা হয়েছে, সত্যি কথা বলতে যে এই বিষয়ে আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে কোনো কথা হয়নি। সো আমি এই ব্যাপারে সম্মুখ জানি না। তবে তিনি অডিও বক্তব্য দিতে পারেন, এই ধরনের একটা কথা শুনেছি। আমি জিজ্ঞেস করলে হয়তো বা জানতে পারবো, বাট আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে আমি আসলে এই বিষয়টাতে খুব একটা ফোকাস করতে পারিনি। তবে এটা তো সত্যি কথা যে আমাদের নেতৃবৃন্দরা সাংবাদিকদের সামনে আসছেন, সাংবাদিকদের বিভিন্ন কৌতূহল প্রশ্নের জবাব দিচ্ছেন। আমার কাছে এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এইটাকে আমার মনে হয় ফোকাস করা উচিত এখানে। হ্যাঁ, আমি নিজুম মজুমদার, আমি আপনার কাছে ফিরবো। নফিল ভাইয়ের একটা মিটিং আছে, ওনাকে একটু আমার ছেড়ে দিতে হবে। কিন্তু আপনি যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন বলুন, যে অনেকেই মনে করছেন যে বিএনপি কে এখন চাপে রেখে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে একটা চাপে রেখে জাতীয় সরকার গঠন করতে চাচ্ছে ইউনূস সরকার। আপনাদের এই ব্যাপারে কোনো পর্যবেক্ষণ আছে? এটা আমার বিশ্লেষণ, আমি বলবো যে ইউনূস কোনোভাবেই তার যেই সরকার পরিচালনায় স্টেক, অবৈধ স্টেক আমি বলবো, তার তো সব স্টেকই অবৈধ। গ্রামীণ ফোনের তার যে শেয়ার সেটাও অবৈধ, এবং বিদেশে পাচার করে ডাননের সাথে জয়েন্ট ভেঞ্চার করেছে, সেগুলো সবই অবৈধ। এই অবৈধ স্টেক হোল্ডিং এর অংশ হিসেবে সে আরেকটা অবৈধ স্টেক হোল্ডিং বাংলাদেশের রাজনীতিতে তৈরি করতে চায়, এবং সেটা করার জন্য সে, যেটা আমরা দূর থেকে জানতে পারছি বা খবর পাচ্ছি, সেটা হচ্ছে সে রাষ্ট্রপতি পদটাকেও সে টার্গেট করেছে, এবং যে কারণে সে এই জুলাই সনদ বা ইত্যাদি নানান কিছু বলে তার যে অবৈধ শাসনামল সেটাকে সে জায়েজ করার জন্য, সেটাকে সে বৈধতা দেওয়ার জন্য এই নাটকটা সাজিয়েছে। এমনই নাটক, এমনই বস্তা পচা নাটক। এটা বলছে নির্বাচন, রেফারেন্ডাম, যেখানে বলছে হ্যাঁ বা না থাকবে, কিন্তু কেউ নাতে আপনি ভোট দিতে পারবেন না, হাতেই দিতে হবে। রাষ্ট্র সেটার জন্য প্রচারণা করছে। এটা কিভাবে তাহলে নির্বাচন হয়? নির্বাচন মানে তো ইউ চুজ, হ্যাঁ, আমার চয়েসেই তো থাকলো না। কেন করছে? কারণ সে জানে তার প্রত্যেকটা পদক্ষেপ এই 8 তারিখের পর থেকে প্রত্যেকটা পদক্ষেপ অবৈধ, এবং এই অবৈধতা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একটা না একটা সময়ে তাকে তার বিচার, তার সাঙ্গপাঙ্গদের বিচারের সম্মুখীন হতে হবে। এবং বিএনপি যদি তাদের শুভবুদ্ধির উদয় হয়, বিএনপিও কিন্তু তাকে ছাড়বে না এই জন্যই যে সে যেই পদে এখন বসে আছে, সংবিধানে যেই শব্দই নাই চিফ অ্যাডভাইজার, সে সেটাকে বানিয়ে নিয়ে বসেছে। হ্যাঁ, তারপরে তার উপদেষ্টা, যেই সমস্ত কাজ হিসেবে উপদেষ্টা হিসেবে তারা যা করেছে, একটা সম্পূর্ণ বিএনপি এই কাজটা কিন্তু করতে পারে, সেই ভয়ে সে বিএনপি কে এখন ছাড় দেওয়ার জন্য বা কতটুকু ছাড় দেবে সেই আলোচনার মধ্যে সে আটকে আছে। এবং তার কিন্তু মূল শক্তিটা হচ্ছে উগ্রপন্থীরা। বিএনপির উগ্রপন্থী তো আছেই, সেটা একটা রাজনৈতিক দলের মধ্যে যেভাবে থাকে, কিছু উগ্রপন্থী থাকে, কিছু মধ্যপন্থী থাকে, কিন্তু মূল শক্তি হচ্ছে জামায়াতে ইসলামের পুরো টিম, তারপরে তাদের যে এ টিম, এনসিপি, বি টিম, যে তারপর এবি পার্টি, সি টিম, নানা ইনকিলাব মঞ্চ, এদের কিন্তু এ বি সি ডি ইউনুস সেন্টার কর্তৃক তাদের সৌজন্যে, পৃষ্ঠপোষকতা এবং পয়সায় এই এ বি সি ডি ই এফ জি এইচ টিম সে করেছে। এবং এদেরকে কিভাবে দেখবেন আপনি সংসদে আনার জন্য, এই যে উন্মাদদেরকে দিয়ে সংসদকে একটা পরিস্থিতি এমন একটা সৃষ্টি রাখার জন্য, করার জন্য, ভবিষ্যতের জন্য সে নানান ছল চাতুরি করছে। তার যেই জানে যে তার দলটা একেবারে ফ্লপ, সুপার ফ্লপ, 1% ভোটও পাবে না। এখন কি হবে? 4-5 জনকে যদি সংসদে নিয়ে আসা যায় এবং তাদেরকে যদি মন্ত্রী করা যায়, আপনি দেখেন নির্বাচন অথবা তার যেই নাটক, নির্বাচনের নাটকটা হলোই না, তার আগেই সে বলে দিচ্ছে তরুণদের মধ্যে থেকে মন্ত্রীও হবেন। কারণ মন্ত্রী হতে তো তার কিছু লাগেনি, সে তো শুধু এসেই প্রধানমন্ত্রী হতে চেয়েছে, সেটা পারলো না। সংবিধানে যেহেতু পরিষ্কার লেখা আছে দ্বৈত নাগরিক, এখন সে যেহেতু বিদেশি নাগরিক, সে পারেনি, সে বসে নিজের জন্য একটা চেয়ার বানিয়ে দিয়েছে। ঠিক একই প্রক্রিয়ায় এদেরকে পার্মানেন্ট চেয়ার দেওয়ার জন্য সে প্রক্রিয়াটা করছে। তারপর আবার সেকেন্ড চেম্বার, এই সংস্কারের নামে যা কিছু করেছে সবই হচ্ছে তার কার্যকলাপ অবৈধগুলোকে জায়েজ করার জন্য। এবং আমরা এই উদ্দেশ্যেই আমরা যেটা জানতে পেরেছি যে দুটি মানবাধিকার সংগঠন যারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কাজ করে, একটা হচ্ছে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ বা কমিশন,
যুক্তরাষ্ট্র, সেটা ইউনেস একটা ওয়াচ। সেখানে নিবন্ধিত প্রতিষ্ঠান। আরেকটা হচ্ছে গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স, সেটা হচ্ছে কানাডাতে মানে প্রতিষ্ঠিত। এই দুটো সংগঠন মানে যারা বিদেশি সংবাদ মাধ্যমগুলো আছে তাদের কাছে উপস্থাপন করবেন যে বাংলাদেশের যে অবস্থা এবং নির্বাচনের মাধ্যমে যে এই তথাকথিত অবৈধ সিলেকশনের মাধ্যমে যে বাংলাদেশকে একটা পার্মানেন্ট এক্সট্রিমিজমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হবে সেই ফরেন করেসপন্ডেন্স ক্লাবে। এবং সেইখানে আমাদের নেত্রী কিভাবে সেই বার্তা দেবেন এখন পর্যন্ত আমি জানি না। আমার যে বিষয়টা হচ্ছে, আমি সেখানে মানে মডারেটর বা হোস্ট হিসেবেই যাচ্ছি। যারা অনলাইনেই থাকবেন, বেশিরভাগ সবাই অলমোস্ট অনলাইনেই থাকবেন এবং অনলাইন থেকেই তারা সেই উপস্থাপনাগুলো করবেন। এবং ফিজিক্যালি হয়তো বা আমি থাকবো, আমার সাথে একজন বা দুজন থাকবেন। তো আমরা সেটা সেখানে বলবো এবং এটা বিশ্ববাসীর কাছে আমাদের তুলে ধরার যে সার্বিক প্রয়াস, সেটা আমাদের হচ্ছে। এবং আপনার এই যে তথাকথিত নির্বাচনের মাধ্যমে যে অবৈধ সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এদের যে ক্রেডিবিলিটি নেই, এখনই নেই, এবং এদের ক্রেডিবিলিটি যে ভবিষ্যতেও আসবে না, এটা তো আমাদের এখন থেকে স্টেপটা নিতে হবে। আমরা সেই লক্ষ্যে কিন্তু এই 23 তারিখ, আমি যতটুকু বুঝেছি, আমি যদিও বা সেটার অর্গানাইজার না, সেটা অর্গানাইজার হচ্ছে ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব অ্যাসোসিয়েশন। আরেকটা সর্বশেষ আমি যেটা কথা বলবো, আপনি দেখুন যেই দলকে এরা অবৈধভাবে টেররিস্ট আখ্যা দিয়ে নিষিদ্ধ করলো, যেই দলকে আজকে, যেই দলের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে নির্যাতন, হত্যা, ধর্ষণ, ধ্বংস করছে, সেই দলকে, সেই দলের কর্মীদেরকে, সেই দলের মানে পদধারী যারা ছিলেন বা আছেন, তাদেরকে ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে ডেকে নিয়ে এসে বক্তব্য দেওয়া হচ্ছে। এবং এই যে মানে দিল্লিতে যে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের যেটা, এটা আয়োজক কারা? আয়োজকটা হচ্ছেন কিন্তু ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব অ্যাসোসিয়েশন। এবং আপনি দেখবেন যে এখন পর্যন্ত বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তারা একটা ভুয়া দণ্ড ইত্যাদি তারা দিয়েছে। তাহলে পৃথিবীর কোনো জায়গায়, কোনো দেশে একজন সরকার প্রধানকে যদি অবৈধভাবে এভাবে করে উৎখাত করার পরে দণ্ড দেয়, কোনো ইন্টারন্যাশনাল মিডিয়া, সেটা রয়টার্স বলেন, এএফপি বলেন, বিবিসি বলেন, কোনো কিছু ছাপায় না, তাদের নামে কিছু ছাপায় না। তার মানে কতটুকু ইনজাস্টিস হয়েছে যে বঙ্গবন্ধুর কন্যাকে এখনো পৃথিবীর তাবৎ সব বড় বড় সংবাদ মাধ্যম তার ইন্টারভিউ নেয়ার জন্য, তার একটা মন্তব্য নেয়ার জন্য, তার একটা অভিব্যক্তি নেয়ার জন্য, হ্যাঁ, কিভাবে উঠে পড়ে লেগেছে, এটা কি প্রমাণ করে না আজকে এই ক্রীড়নকদের যারা পিছন থেকে কলকাঠি নেড়েছিল তাদেরও যেমন সম্বিত এসেছে, বিশ্ব বিবেকের কাছে, বিশ্ব বিবেকের সেই সম্বিতটা এসেছে যে যা হয়েছে ভয়াবহ হয়েছে এবং এই অপরাধী, প্রতারক, ক্রিমিনাল, খুনি ইউনূসের কাছ থেকে এই দেশটাকে রক্ষা করতে হবে। তাই তারাও কিন্তু এখন উঠে পড়ে লেগেছে, তারাও কিন্তু এখন উঠে পড়ে লেগেছে। জি, নফল ভাই, আপনি জানেন নিশ্চয়ই যে সারা কুক সহ বাংলাদেশের অন্তত 3 জন কূটনীতিক আকস্মিকভাবে দিল্লিতে গেছেন। এই ব্যাপারে কিছু আপনাদের ধারণা আছে? সারা কুকের যে ভূমিকাটা ছিল 5ই আগস্ট এর পূর্বে এবং ঠিক তার পরবর্তীতে, আমি কোনো দেশের রাষ্ট্রদূতের ব্যাপারে সেটা যেহেতু মানে জেনেভা কনভেনশনে তাদের কাজ তারা করে, আমার বলাটা উচিত হবে না। তবে আমি বলবো যে সেটা অত্যন্ত বিতর্কিত ছিল। তিনি এই যে মাউথপিস হিসেবে একটা অবৈধ রেজিমের যেইভাবে করে মানে দৌড়ঝাঁপ করেছেন, নির্লজ্জভাবে যে কাজটা করেছেন, সেটা তার দেশের সরকারের ইনস্ট্রাকশন ছিল কিনা, বা তিনি কি নিজে কোনোভাবে প্রভাবিত হয়ে এই কাজগুলো করেছেন কিনা। কারণ আপনাকে বুঝতে হবে যে মানে এই অনেক ফরেন ডিপ্লোম্যাটরা কিন্তু একটা নির্দিষ্ট সরকারি স্যালারিতে থাকে, তারা অনেক সাইড হাসেল করে, অনেক ধরনের কনসাল্টিং ওয়ার্কের রোল নেয়, এবং ইউনুসের যে পয়সা, সেটা দিয়ে সে মানে কত ডিপ্লোমেট আর কত লবিস্ট গ্রুপ বা কত থিঙ্ক ট্যাঙ্ক যে সে কিনতে পারে, সেটা তো আমরা আগেও দেখেছি, এখনো দেখছি। যেভাবে করে কর্মচারীর মতো করে কিছু কিছু দেশের মানে লোকেরা যে রিটায়ার করার পরে দেখবেন পিটার হাস রিটায়ার করে সাথে সাথে ইউনুসের লবিস্ট হয়ে গেল, হ্যাঁ, ক্লিন্টন ফাউন্ডেশনের পয়সায়। তো আমাদের প্রত্যাশা থাকবে এই রাষ্ট্রদূতগণ তাদের সরকারগুলোর সাথে, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে প্রফেশনালি এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন এবং তারা ব্যক্তিগতভাবে প্রভাবিত হবেন না। ব্যক্তিগতভাবে কারোর পক্ষে, বিশেষ করে ইউনুসের পক্ষে এই যে প্রভাবিত হওয়ার একটা প্রবণতা আমরা অনেক সময় দেখেছি, কারণ ইউনুসের অনেক ক্ষমতা, মানে ক্ষমতা মানে হচ্ছে আর্থিক ক্ষমতা,
এবং প্রভাবিত করার ক্ষমতা, সেগুলোর মাধ্যমে তারা যা করছে, আমাদের প্রত্যাশা এগুলো না করে আমাদের মানুষের যে প্রত্যাশা, একটা ইনক্লুসিভ ইলেকশন, একটা স্টেবল গভর্নমেন্ট, একটা স্টেবল ইকোনমি, যেই মানুষের যেটা প্রত্যাশা সেটার প্রতি তারা সম্মান দেখাবেন। খেলাধুলা বন্ধ করে দর্শকের সারিতে গিয়ে তাদের যে কাজ সেটা তারা করবেন, আর আমার দেশের জনগণকে মুক্তি দিবেন এই অপরাধী চক্রকে, তাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখার আর প্রণোদনা আর মানে এসব না দিয়ে আমাদেরকে একটু মুক্তি দেবে। নফল ভাই, আর একটা বিষয়, ধরেন সেনাবাহিনীকে আমরা এখনো দেখছি আওয়ামী লীগের বিপক্ষে। তো এটির পিছনে কি কারণ আছে বলে আপনারা কি কোন রকম নিজেরা পর্যবেক্ষণ বা বিশ্লেষণ করেছেন কিনা? সেনাবাহিনীর সাথে যেটা আন্তর্জাতিক সেনাবাহিনীর সাথে যেটা হয়েছে সেটা তো ভলকার ট্যুর নিজেই স্বীকার করে দিয়েছে। সে ফোন করে প্রথমে হচ্ছে ব্ল্যাকমেইলিং করেছে, এবং ব্ল্যাকমেইলিং করার একটা অংশ হিসেবে সে বলেছে যে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে তাদেরকে রাখবে না সরকারের সাথে থাকলে। হ্যাঁ, তো সেনাবাহিনীর নেতৃত্বে তখন সেই ধরনের সাহসী ভূমিকাটা কতটুকু ছিল, আদৌ কি ছিল কিনা, তারা কিভাবে প্রভাবিত হয়েছে সেই আলোচনায় আমার যাওয়াটা সঠিক হবে না। কিন্তু দেখা গিয়েছে তাদেরকে সরাসরি হুমকি এবং ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে একটা পর্যায়ে তাদের সেটা নিয়েছে। আরেকটা পর্যায়ে হয়েছে যে পারিপার্শ্বিকতা, সেনাবাহিনীর সদস্যরা তো আর দেশের বাইরে নয়, তারাও সমাজের অংশ। সেই ক্ষেত্রে তাদের মধ্যে যেভাবে প্রভাবিত তাদেরকে করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মানে ফ্যামিলি নেটওয়ার্ক, ইনার সার্কেল, ফ্রেন্ড সার্কেল, তারাও প্রভাবিত হয়েছে। সেই প্রভাবিত হওয়ার পর্যায়ে যখন মাঠে তারা নেমেছে, বা এখন যেহেতু প্রশাসনের একটা দায়িত্বের অংশ হিসেবে তারা আছে, তারা তো একটা ডিসিপ্লিন ফোর্স, হোম মিনিস্ট্রির এখন অধীনে তারা বলতে গেলে। ডিফেন্স মিনিস্ট্রি শুধুমাত্র ডিপ্লয়মেন্টটা করে বা মানে অ্যাপয়েন্টমেন্ট গুলো করে, এখন কিন্তু তারা ফৌজদারি কার্যবিধিতে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে মাঠে নামানো হয়েছে। অর্থাৎ তারা এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, অর্থাৎ আমার যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের শতভাগ নির্দেশনার মধ্যে। এখন যেহেতু তারা সরকারি চাকরি করে, তাদের পক্ষে আসলে নিজে সিদ্ধান্ত নিয়ে সরকারি নির্দেশনা অমান্য করাটা, তো সেটা ডিসিপ্লিন ফোর্স সাধারণত করা তাদের পক্ষে সম্ভব হয় না। সেই সুবাদে তারা যাচ্ছেন। আবার এর মধ্যে অনেকে আছে অতি উৎসাহী কর্মকর্তা, যাদের পারিবারিকভাবে বা রাজনৈতিকভাবে সেই ধরনের মানে অ্যালাইনমেন্ট থাকার কারণেও যাচ্ছে। কিন্তু ডিসিপ্লিন ফোর্সের যিনি সর্বোচ্চ প্রধান, চিফ অফ আর্মি, তিনি তো দেশের সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়ে এই পদে বসেছেন। যেখানে আজকে সংবিধানের অবস্থা ত্রাহি ত্রাহি করে দেওয়া হচ্ছে, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলোকে মানে ধ্বংস করে দেওয়ার কথা বলা হচ্ছে, যেখানে সেনাবাহিনীকে এখন আজকে মানে আমি একটা জায়গায় বলেছিলাম যে ওয়াকার বাহিনীতে পরিণত করছে, আনসার বাহিনীর চাইতে নিচে। হ্যাঁ, মানে পুলিশ বাহিনীর চাইতে মানে খারাপ অবস্থার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এমত অবস্থায় এই ধরনের অরাজকতা, এই সাংবিধানিক অরাজকতা এবং নৈরাজ্য কিভাবে তিনি প্রধান হিসেবে এখনো সহ্য করে যাচ্ছেন এবং প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। আমার কথাটা হচ্ছে প্রশ্রয়টা কিভাবে দিয়ে যাচ্ছে, এই মব কালচারকে তিনি প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে তার নাম কিভাবে লেখা থাকবে? বহু আগে বলেছেন যে ওয়াকার হচ্ছে মব সর্দার। নিজুম মজুমদার, সেনাবাহিনী সম্পর্কে আপনার অবস্থান কি বদলেছে কিছু? আমি সেনাবাহিনীর সম্পর্কে কিছু বলার আগে আমার মনে হয় একটা বিষয় আমি তখন মিস করে গেছি, এটা আমার একটু জবাব দেওয়া প্রয়োজন। এটা আমার পার্সোনাল কারণেও প্রয়োজন, এটা দলীয় কারণেও প্রয়োজন। পার্সোনাল কারণটা হচ্ছে যে নসরুল আহমেদ বিপু ভাই আমার স্কুলের বড় ভাই। কেমন? তিনি আমাদের বড় ভাই এবং আমাদের রেসিডেন্সিয়ালের একজন গর্ব। ফলে তাকে নিয়ে যেই গুজবটা বা যে কথাবার্তাগুলো সামনে আসছে এবং যে বাজেভাবে জিনিসটা ছড়ানো হচ্ছে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে এইসব প্রোপাগান্ডা পাত্তা দেয় না, পাত্তা না দেওয়ার কারণে এগুলো জেকে বসে। আপনিও আজকে সেই গুজবে আপনি ভেসেছেন। আপনি বলেছেন যে উনি ব্যবসা করে হচ্ছে রেজওয়ানা। আমি নিজে একজন ভুক্তভোগী, আমাকে আর ওদিকে নিয়েন না। নসরুল আহমেদ বিপু সম্পর্কে আমি নিজে একজন ভুক্তভোগী। না, নসরুল আহমেদ না, শোনেন আপা, নসরুল আহমেদ বিপু সম্পর্কে যদি আপনি ভুক্তভোগী হন, সেটা নিশ্চয় একটা আলাদা ইভেন্ট, আমি সেটা জানি না। কিন্তু যে প্রসঙ্গটা উঠিয়েছেন যে রেজওয়ানা চৌধুরীর ওয়াইফ হাজবেন্ডের কাছে তিনি ব্যবসাটা দিয়েছেন, এটা সর্বৈব মিথ্যা। বিপু ভাইদের যেই গার্মেন্টস এর, তাদের যে গার্মেন্টস, এটা 1992-তে প্রতিষ্ঠা করেছে। আমি জানি না আপনি কতটুকু জানেন, বিপু ভাইরা সে বনেদি ভাবেই তারা ব্যবসায়ী,
তারা মোটামুটি বলা যায় একটা বাংলাদেশের অন্যতম একটা ভালো ব্যবসায়ী ফ্যামিলির ছেলে, এমন না যে তারা কোনো টাকা পয়সা হীন ছিলেন। সুতরাং বাংলাদেশে যে আমি বলবো যে ওনারা যথেষ্ট সম্পদশালী ব্যক্তিরাই ছিলেন, এবং সেটা পারিবারিক ভাবে এবং ব্যবসার মাধ্যমে, সেটা হালাল হালাল মাধ্যমে। ফলে এইটার সাথে রাজনৈতিক মেশানোর একেবারেই, মানে বঙ্গবন্ধুর আমলেও তো উনার বাবা সেখানে এমপি ছিলেন, তিনি দলীয় পদে ছিলেন, ফলে উনারা ব্যবসায়িক ভাবে ওরকম একটা অবস্থানে ছিলেন। তো 2021 সালে আপনার এই যে আবু বকর সিদ্দিক সাহেব, তিনি তার কাছে বিপু ভাইরা ওই যে মেশিনারিজ গুলো বিক্রি করেছে, বুঝতে পেরেছেন? তো এখন মেশিনারিজ গুলো বিক্রি করেছে 2021 সালে, এই 4 বছর পরে পরে এসে এখন বলছে যে উনার ব্যবসা নিয়ে নিয়েছে। সেখানে উনারা ব্যবসা করবে কি? সব তো পুড়িয়ে দিয়েছে। আর বিপু ভাইয়ের ব্যাপারে আরেকটা কথা আমি পার্সোনালি বলতে পারি, ব্যক্তিগতভাবে বলতে পারি, যে বাংলাদেশের একটা ব্যাপার হচ্ছে যে সামনে এসে কথা বললে বা সামনে এসে বললে না না সুলতানা আপা, একটু বলা প্রয়োজন। এইটা বলা প্রয়োজন যে বিপু ভাই দলের পেছন থেকে কি করছে না করছে এটা অনেকেই জানে না। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলি, তিনি তার মতো করে তাকে যে দায়িত্ব সর্বোচ্চ জায়গা থেকে দেওয়া হয়েছে তিনি করছেন, চেষ্টা করছেন। ফলে আমি কোনোভাবে না, আমি একটা কথা বলি, আমি আপনাকে আগেই বলে নিয়েছি, আমার একটা পার্সোনাল ইন্টারেস্টের জায়গা আছে। ইন্টারেস্টের জায়গা হচ্ছে উনি আমার স্কুলের বড় ভাই রেমিয়ান। ফলে একজন রেমিয়ান সম্পর্কে যদি কোনো ধরনের গুজব ছড়ায়, আমাকে এসে পাবলিকলি সেটার প্রতিবাদ বা সেটার পাল্টা প্রতিবাদ দিতে হবে। শুনেন, আপনি পার্সোনালি বলছেন, কিন্তু এটা বিষয়টি পার্সোনাল নয়। আমি আপনাকে একটি গল্প বলি। যখন সাকার বাবা ফকা তিনি জেলে ছিলেন, আপনি জানেন যে মুক্তিযুদ্ধের এই পুরো 9 মাস এই ফখরুদ্দিন কি সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা যে ফকা চৌধুরী, তারা এই বঙ্গবন্ধু পরিবারকে নানান ভাবে, বঙ্গবন্ধুর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ফকার। সেখান থেকে এই কথাগুলি আমাকে খন্দকার মাহবুব উদ্দিন বলেছেন। খন্দকার মাহবুব উদ্দিন তখন ছিলেন মানে 71-এর পরে 73-এর যেই যুদ্ধাপরাধীদের বিচার চলছিল, তিনি ছিলেন প্রসিকিউটর। তিনি নিজে আমাকে বলেছেন যে ফকা এরকম জেলখানা থেকে চিঠি লিখেছে যে মুজিব তুমি আমাকে কোথায় পাঠালা, আমি তো এই গরমে থাকতে পারি না। তো বঙ্গবন্ধু তাকে চিঠি লিখে ওই মাহবুব সাহেব সেই চিঠি দেখেছেন? হ্যাঁ, এই খন্দকার মাহবুব উদ্দিনের হাতেই পাঠানো হয়েছে। বঙ্গবন্ধু আবার তার হাতে আরেকটি পাল্টা চিঠি দিয়ে বলেছেন যে চাচা আমার তো কিছু করণীয় নাই, কিন্তু আপনাকে আমি জেলে একটি ফ্যানের ব্যবস্থা করে দিচ্ছি। বঙ্গবন্ধু কখনোই ফজলুল কাদের চৌধুরীকে চাচা ডাকতো না আপা? চাচা ডাকতো? আমার বলার ভাষা হারাপ হয়েছি, বলেন। জি, আমি বলতে যাচ্ছি, দেখুন তারপরে আমি আপনাকে আরো 2-1টি ঘটনা বলতে পারি যাদের নামে হুলিয়া হয়েছিল। তাদেরকে অনেকভাবে বঙ্গবন্ধু হেল্প করেছিলেন, কিন্তু ওটি ছিল তার ব্যক্তিগত পর্যায়ে। রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু সেগুলো নিয়ে আসেনি। আজকে যাদের সম্পর্কে দুর্নীতির পারসেপশন, দেখুন রাজনীতিতে পারসেপশন তো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনার সঠিক হোক আর না হোক, যে পারসেপশনটি অনেকের ক্ষেত্রে তৈরি হয়েছে, তাদের ব্যাগেজ আপনারা কেন নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন? আপা একটা কথা আপনাকে বলি, আপনি এমন একটা কথা বললেন, খুবই অন্যায় বললেন। আমাকে অনলাইনের মধ্যে অসংখ্য রকমের গালিগালাজ করা হয়। হ্যাঁ, তো আমাকে এখন যদি ওই যে যেসব গালিগালাজ বা যেসব নোংরা ভাষা ব্যবহার করা হয়, আপনি কি তাহলে বলতে চাইছেন যে আওয়ামী লীগ আমাকে ছুঁড়ে ফেলে দিবে, যে আমাদের ব্যাপারে আপনার বলার দরকার নেই? তাহলে আজকে নফেল ভাই সম্পর্কে যদি একটা পারসেপশন তৈরি হয়, আমি সেটা জবাব দিব না? নফেল ভাই সম্পর্কে আমার পার্সোনাল নলেজ আছে, আজকে দীর্ঘ সময় নলেজ আছে। উনার সম্পর্কে উল্টাপাল্টা কথা বললে আমি এসে জবাব দিব না? কারণ উনাকে এককভাবে তো এখানে চিহ্নিত না, উনি আওয়ামী লীগের মন্ত্রী, আওয়ামী লীগের নেতা। আমি আরেকটা কথা নিজুম ভাইয়ের সাথে একটু সংযুক্ত করতে চাই। আপনি একটা তথ্যগত ব্যাপক ভুল আছে বোধহয়। হ্যাঁ, ফজলুল কাদের চৌধুরী কিন্তু পারিবারিক ভাবে আমাদের আত্মীয়, আমরা একই গ্রামের বাসিন্দা। সেক্ষেত্রে বঙ্গবন্ধু তাকে চাচা ডাকবার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তারা একই সমসাময়িক রাজনৈতিক কর্মী ছিলেন, নেতা ছিলেন। তো সুতরাং তিনি এটা, আমার মনে হয় আপনার এখানে তথ্যগত কিছুটা মাহবুব সাহেব বলেছেন, আপনি শুনেছেন, কিন্তু আমাদের কাছে কিন্তু কোনো ডকুমেন্টেশন নেই। আমি তাই এটা বলছি যে বঙ্গবন্ধু তার কথা তার মানে আত্মজীবনীতে কয়েকবার মেনশন করেছেন, চট্টগ্রামে গেলে তাদের বাড়িতে যেতেন এবং তিনি বিচার প্রক্রিয়ার সাথে তিনি কোনোদিন কম্প্রোমাইজ করেননি। কিন্তু এই কাহিনীটা আসলে আমার মনে হয় মাহবুব সাহেব সঠিকভাবে বলেছেন কিনা বা আপনি শুনেছেন কিনা আমি সেটাতে যাচ্ছি না। তবে আমার মনে হয় এই যে পারসেপশন গুলো তৈরি হয়েছে, স্বাভাবিকভাবেই সেই পারসেপশন গুলো যে মানে আমাদেরকে সেটা ট্যাকেল করতে হবে, এবারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা একেবারে সেটাতে যে বিশ্বাস করবো, পারসেপশন তো ইউনুস তো তৈরি করেছে, আমাদের বাংলাদেশ থেকে $28 বিলিয়ন বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। এটা কোন পাগলে বিশ্বাস করবে?
কোন পাগলে বিশ্বাস করবে 28 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে আওয়ামী লীগ, যদি বাংলাদেশ থেকে 28 বিলিয়ন ডলার আওয়ামী লীগ নিয়ে চলে যেত, তাহলে তো এই সরকার 28 দিনও থাকতে পারতো না। এগুলো হচ্ছে পারসেপশনের বিষয়, এবং সেটা নেগেটিভ পারসেপশন, নেগেটিভ ন্যারেটিভ পয়সা দিয়ে সেগুলো তৈরি করেছে। এখন আপনি বা আমি যে কোনো কাউকে ঢালাওভাবে কিছু বলে দিলে বিশ্বাসের জায়গাটা হয়তো বা আপনার টলবে না, কিন্তু সেটার যেটা উত্তরটা আমরা যতটুকু জানি বা বা যিনি আপনার সাথে আলোচনা করবেন তার জানার জায়গা থেকে কিন্তু সেটা পরিষ্কার করাটা কিন্তু আমাদেরও দায়িত্ব। আপনার যেমন বলাটা আপনি বলেছেন, আমি নভেল ভাই, ব্যাখ্যা করাটা আমি একটা ছোট জিনিস অ্যাড করব। আমি আজকে প্রথমবারের মতো মনে হয় তথ্যটা দিতে যাচ্ছি, কারণ আমি 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 নিজেকে খুব ডিসেন্ট মনে করি। আমি মনে করি না যে কোনো প্রকাশ্যে এসে কোনো নারী সম্পর্কে এমন কোনো তথ্য আমি দেই যেটাতে তার এটাকে কি বলে, তার চেস্টিটি, তার এই ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলা যায়। এটা আমার পারিবারিক শিক্ষা, কিন্তু আজকে আমাকে এটা কথা বলতে হবে। 2008 সালে বো রোডে, লন্ডনের বো রোডে আমি একটা বাসা দেখতে গেছি, এক পরিচিত 2008 মানে 2008 সালে, অর্থাৎ সোজা এই এই রিজওয়ানা, তিনি তখন লন্ডনে ওই সময়টাতে এই ভাষাটা তিনি সাবলেট নিয়েছেন, তিনি এই বাসাটাতে থাকতেন। আমি সেই বাসায় গেছি, সেই বাসাতে যখন গেছি তিনি সেখানে একটা বয়ফ্রেন্ড নিয়ে থাকতেন সেখানে। এবং আমি রিজওয়ানাকে যখন এটা আমি যাওয়ার পরে সেখানে আবার আমার একটা পরিচিত ছেলে লতে পড়ে, সে ছিল, সে আমারে বলছে ভাই এই বাসাতে উঠেন না, এই বাসাতে এই রাত্রের 10টার পরে 12টার পরে এরা ছেলে বেলে নিয়ে মোটামুটি ড্রিঙ্ক করে ফাটায় ফেলে। এই রিজওয়ানা চৌধুরী ইংল্যান্ডে বোরোডের বাসা, সেই বাসাটাও আমি মানে ভিজুয়াল করতে পারতেছি কোন বাসাটা। আমি কোনদিন এগুলো মিডিয়াতে বলি নাই, শোনেন আমি বলি আপনাকে, এগুলা তো হচ্ছে এইসব কথাবার্তা বলি না, এগুলো রাজনীতিতে ভালো খায়। এত দিনেও আমি এই কথাটা আজকে প্রথমবারের মতো মনে কোনো একটা চ্যানেলে বলছি, কারণ হলো যে এই যে এখন আমি একটা পারসেপশন গ্রো করি, পারসেপশন হচ্ছে পতিতা ব্যবসা করতো রিজওয়ানা, ভালো লাগতেছে শুনতে। আমি এটা বলি নাই, এই কারণে বলি নাই কারণ রাজনীতিটাকে আমি আমার প্রফেশন অনুযায়ী আমি রাজনীতিকে ডিল করতে চাই রাজনীতি দিয়ে, আমি রাজনীতি ডিল করতে চাই তত্ত্ব দিয়ে। আমি কারো পার্সোনাল অ্যাটাক করে পার্সোনাল তথ্য বলে, এখন সে 10টা ছেলে নিয়ে ঘুরলো, কিন্তু আমি ইংল্যান্ডে আজকে 23 বছর, আমার কাছে এগুলা ডাল ভাতের মতো ব্যাপার, কে মেয়ে নিয়ে ঘুরলো, কে ছেলে নিয়ে ঘুরলো। এখন এই লোকটা মানে অর্থাৎ রিজওয়ানার যে হাজবেন্ড, সেই লোকটা টাকাও দেয়নি বিপু ভাইকে ঠিক মতো, ভাড়াও দিত না। এই যে মেশিনারিজ গুলো নিয়েছে সে ভাড়াও দিত না, ভাড়া নিয়েছিল। সো এগুলা বললে অনেক কথা বলা যায়। বিপু ভাইকে পলিটিক্যালি যদি আপনি সমালোচনা করতে চান, নেতা কর্মীরা যদি বলতে চায়, আমি কোয়াইট শিওর যে বিপু ভাই সেটা ডিল করবে। বিপু ভাই নিজে পলিটিশিয়ান, জাত পলিটিশিয়ান, তার বাবা পলিটিক্স করেছে, তিনি পলিটিক্স করেছে। তার কোম্পানি কে ভাড়া নিয়েছে না ভাড়া নিয়েছে, এগুলো হচ্ছে এমন সিলি টাইপের কোশ্চেন। এখন আমি ধরেন আমার বাংলাদেশে আমার বাড়ি আছে, আমার ফ্ল্যাট আছে, আমি কাউকে ভাড়া দিয়েছি। এখন আমার তো ভাই ওই ফর্মের মধ্যে ডিএমপির একটা লিস্ট আছে, তার এনআইডি কার্ড নিবেন, এটা নিবেন। ওর রাজনৈতিক আইডেন্টিটির জায়গা আছে যে আপনি কোন রাজনীতি করেন। পরে দেখা গেল ওই লোক জামাত করে, আমার এসে আপনি ধরবেন যে আপনি জামাতিরে বাসা ভাড়া দিচ্ছেন। সো বিপু ভাইকে নিয়ে কিছু বলতে হইলে বিপু ভাইয়ের পলিটিক্যাল আলাপ করতে পারেন। আমি 100% শিওর হি ইজ এ রেমিয়ান, এন্ড রেমিয়ান ক্যান ফাইট। সে এসে আপনারা বলবে যে সে কি করছে না করছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু উনার ব্যাপারে এই যে এইসব চুচকা বুচকা আলোচনা, উনি রিজওয়ানা চৌধুরীর ওয়াইফকে, একটা কথা মাথায় রাখবেন যে রিজওয়ানা হাসানের হাজবেন্ড রেসিডেন্সিয়াল স্টুডেন্ট, হ্যাঁ, এবং বিপু ভাই রেসিডেন্সিয়াল স্টুডেন্ট। আমাদের কিন্তু এইসব ব্যাপারে কয়েকটা ব্যাপার আছে, আমরা পলিটিক্যাল ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডিওলজি, ওই জামাত বাদে আমরা কিন্তু আমাদের রেসিডেন্সিয়ালে অনেক বিএনপির নেতাদের ছেলেপেলেরা আমাদের বন্ধু বান্ধব ছিল। এখন আমার স্কুলের একটা বন্ধু বান্ধব, আমি কিন্তু তাকে ফেলে দিতে পারি না, কিন্তু পলিটিক্যালি ইজ এ কোয়াইট ডিফারেন্ট, এটা মাথায় রাখবেন। এগুলো মানুষকে বুঝতে হবে যে আমার বন্ধু বান্ধবরা বিএনপি করতো না, এখন আমি কি করবো, তাকে মেরে ফেলবো রাস্তার মধ্যে। আমার আরো কতগুলো প্রসঙ্গ আছে, শুনেন, আরো প্রসঙ্গ আছে। সেটি হচ্ছে এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে অনেক হতাশা রয়েছে, তাদের জন্য আপনারা কি বলবেন? যদি সরকার একটা কোনোভাবে নির্বাচন, কোনটা নিয়ে হতাশা রয়েছে? এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে একটা নির্বাচনে হতাশা রয়েছে এবং দলগতভাবে তারা কোনো নির্দেশনা পাচ্ছে না। যেমন ধরেন তারা না ভোট কেন্দ্রে যেতে না করা হয়েছে, কিন্তু এটিকে মোকাবেলা করার জন্য তেমন কোনো কিছু তাদের হাতিয়ার নাই আর কি। আপনি দুটো জায়গাতে আমার কাছে মনে হয় একটু কোথাও ভুল হচ্ছে। প্রথমত হচ্ছে যে আপনি এটাকে নির্বাচন বলে অভিহিত করছেন। নভেল ভাই শুরুতেই বলেছে দিস ইজ নট ইলেকশন, ইট ইজ সিলেকশন, নাম্বার 1।
সুতরাং আমি নির্বাচন কোথায় তাই জানি না। আর আপনি দলীয় নির্দেশনা, আমি জানি না, আমার দুটা জিনিস একটু অবাক লাগে। আমি অনেককেই বলতে শুনি দলের নির্দেশনা নাই, দলের নির্দেশনা নাই মানে নেত্রী স্পষ্ট করে বলে দিয়েছে যে আমরা ভোট দিতে যাব না। তো এর থেকে আপনি এখন কি করবেন? নেত্রী বলতো যে একটু মারামারি করেন, এটা বলতো? বুঝলাম না কাহিনী। মানে আপনারা চাচ্ছেনটা কি? যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী গিয়ে লাঠি দিয়ে মারামারি শুরু করুক, এটা চান? আমরা ভোট দিতে যাব না, আমরা ভোট দিতে যাব না, আমরা এই ভোট মানি না, এটা একটা অবৈধ, এটা আমাদের অবস্থান। এখন আপনারা চাচ্ছেনটা কি? আপনারা যখন এরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তখন এদেরকে দিছেন তুষ, আবার যখন এরা এসে আপনাদের 14টা বাজা দিছে তখন আবার আমাদেরকে দেন গুতা। যাবো কোথায় আমরা? আচ্ছা এখন শুনুন, যখন টের পাই না, যখন সুলতান আপা যখন টের পাইছেন, রাখেন, যখন টের পাইছেন যে আপনারা যে এদেরকে সাপোর্ট করছেন, এখন আপনারা আসলে ধরা খাইছেন, এরা আসলে ছিল রাজাকার আলবদর, এখন এসে আমাদেরকে গুতাইতেছেন বিপ্লব কবে হবে, বিপ্লব কবে হবে। তো তখন তাদেরকে তুল দিছিলেন কেন? নিজু মজুমদার, আপনি কিন্তু এখন উল্টা কথা বলতেছেন। আমি কাদেরকে সাপোর্ট দিছি? আমি আপনি অ্যাজ এ আইডেন্টিটি হিসেবে বলছি না সুলতান আপা, আপনি বুঝতে ভুল করলে সমস্যা। আমি আপনার মাধ্যমে বলছি যে আপনি তো দেখেন আপা, আপনি তো একজন হোস্ট, আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি আপনাকে একটা কেন্দ্র করে বলছি যে আজকে কি আপনি কার প্রশ্ন করছেন? আপনি কি আপনার প্রশ্ন করছেন? আপনি প্রশ্ন করছেন জনগণের মধ্য থেকে যে প্রশ্নটা ওঠে আমার কাছে আপনি এটা কনভে করছেন, আমি আপনার মাধ্যমে সেই কনভেটা ফেরত দিচ্ছি। ওইভাবে আমি অসংখ্য মানুষকে দেখেছি বলছে যে ভাই আপনারা কবে আসবেন, কবে আসবেন। আমি এইসব লোকের প্রোফাইলে গিয়ে দেখেছি এরা লিখেছে এক, লেখা আছে প্রোফাইলের মধ্যে, আমি এরকম 4-5টাকে পেয়েছি। এক মানে কি এক দফা, ওই যে তখন তারা দিয়েছে একটা লাল সমুদ্র, লাল রক্ত, লাল আপনার ম্যাপ, এখন বলছে আপনারা কবে আসবেন, দেশ কবে স্বাধীন হবে। তো তুই বেটা ওই সময় ওদেরকে সাপোর্ট দিছিলি কেন? মানে আমি আসলে জবাবটা ওইভাবে দিয়েছি। এখন এগুলা বলেন যে নিজুম ভাই অ্যাগ্রেসিভ, নিজুম ভাই এইটা অ্যাগ্রেসিভ, আমরা কি হবে? একবার বলেন কলা ছিলে দেন, একবার বলেন কলা বুঝে দেন, যাবো কোথায়? আওয়ামী লীগ কি আপনার দাস নাকি? এখন আপনারা আমাকে বলছেন যে, আমাদেরকে বলছেন যে দলীয় নির্দেশনা, নেত্রী বলেছে ভোট হবে না, ভোট দিতে যাব না, ভোট দিতে যাব না, দেখি কি হয় তারপরে। জি, এখন এই যে ইউরোপীয় ইউনিয়ন, তারা তো এই একতরফা নির্বাচনকে সমর্থন দিয়ে যাচ্ছে। আপনারা যে আন্তর্জাতিক কমিউনিটির কাছে তুলে ধরছেন, ইউরোপিয়ান ইউনিয়ন এরশাদকে সমর্থন দিয়েছে, জিয়াউর রহমানের অবৈধ শাসনকে সমর্থন দিয়েছে। ওই সময় ইউরোপিয়ান ইউনিয়ন 73 সালে কি হয়েছিল? মানে ওই সময় তো এই পশ্চিমারা দিয়েছে, এরশাদকে দিয়েছে, মোশতাককে দিয়েছে, তো সেটাও আনেন উদাহরণ। তারপরে তারা ইসরায়েলকে আমেরিকা $400 বিলিয়ন দিয়েছে, সেটাও আনেন উদাহরণ। আমেরিকা ভালো? আপনারা শোনেন একটা কথা বলেন, এই যে আধিপত্য করেন, আপনাদের মাথার মধ্যে এই পশ্চিমা আধিপত্যের মধ্যে আছে। তা না হলে প্রশ্নটা এরকম হতো যে এই সাম্রাজ্যবাদীরা, যা প্রশ্নটা এমন হতো যে সাম্রাজ্যবাদীরাও তো ওদেরকে সাপোর্ট দিচ্ছে, তখন উত্তর প্রশ্নটা ভালো হতো। দেখেন আপা, একটা কথা বলি, এই ষড়যন্ত্র কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, আমার মনে হয় আমাদের সাংবাদিকদের মধ্যে ফাইনেস্ট সাংবাদিকদের একজন আপনি। অনেকেই আপনার পরিচয় কিভাবে জানে না জানে, আপনি কি করেছেন অতীতে, ইনভেস্টিগেটিভ জার্নালিজমের আপনার যেই অবদান, আমি ব্যক্তিগতভাবে জানি যে আপনার কি অবদান আছে। আপনি আমাকে বলেন তো যে এই পশ্চিমারা যে সাপোর্ট দিয়েছে, ইজন্ট ইট এ পার্ট অফ এ প্ল্যান? অবভিয়াসলি এটা আপনিও জানেন। সো এই প্রশ্ন আমাকে করলাম। আমার প্রশ্ন হচ্ছে, গত 1.5 বছরে আওয়ামী লীগ আমেরিকার সঙ্গে কি দূরত্বটি ঘোচাতে পেরেছে? হ্যাঁ, এই প্রশ্ন ঠিক আছে, এই প্রশ্ন আমার বরাবর যায়। আপা, আমি এই পর্যন্ত আমার যে অভিজ্ঞতা, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার যে অভিজ্ঞতা, শুরুর দিকে তো ওরা আওয়ামী লীগের নামই শুনতে পারতো না। একেবারে যারা বলে হচ্ছে ফেসিস্ট, তোমরা এই করেছো সেই করেছো। আমরা বিভিন্ন ডেলিগেট টিম, আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে, আপনি আজকে বিভু ভাইয়ের কথা বলছেন, অথচ আমি হয়তো বলতেও পারবো না, বিভু ভাইরা বিহাইন্ড দ্য সিন শারিয়ার ভাইদের কথাও অনেকে বলে, অমুকের কথা বলে, তমুকের কথা বলে, অমুককে ব্লেম দেয়, বিহাইন্ড দ্য সিন অনেকে কাজ করছে। ঠিক আছে, আজকে আমাকে বলছে অমুক লোক কোথায়, সিআরআই কোথায়, ববি ভাই কোথায়, নানা ধরনের প্রশ্ন করে না? অনেকেই জানে না এই মানুষগুলো পেছনে কি করছে, আমরা জানি। সো এই মানুষগুলো অনেক বড় অবদান আছে এই দলের পেছনে, সামনে আসলেই সেই হিরো হয় না, পেছন থেকেও হিরো হয়। সো এই মানুষগুলোকে আমরা খারাপ বলতে পারি না, আমরা এই মানুষগুলোর ব্যাপারগুলো জানি। দেখেন, আমরা ইউরোপে গেছি, আমেরিকাতে গেছি, আমরা তাদের মতামত দেখেছি, আমরা ধীরে ধীরে ওদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি এবং হব যে এই পুরো বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে আপনি একটু আগে এদেরকে সাম্রাজ্যবাদী বললেন, তো এদেরকে আপনি বোঝাতে যান কেন? দেখেন,
আমি আমি আসলে বারবারই বলি যে এই দেশে আমার সার্বভৌমত্ব পূর্ণভাবে নাই। কেন নাই? অর্থনৈতিকভাবে আমি তাদের কাছে ডিপেন্ডেন্ট। আমার গার্মেন্টস ফ্যাক্টরির অধিকাংশ 80% জিনিসপত্র কিনে হচ্ছে এই ইউরোপ আমেরিকার বাজার। আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার কালচার, আমার রিজার্ভ, আমার সমস্ত কিছুর একটা বড় হিস্সা পশ্চিমের। ফলে পশ্চিমের সাথে আমি পাঙ্গা নিব, ওকে আমাকে বুঝাই কাজ করতে হবে, এই বাস্তবতা আমি মানি। পশ্চিমের যেমন আমি ইউরোপিয়ান ইউনিয়নে যখন পুলিশ হত্যার ছবিগুলো দেখিয়েছি প্রজেক্টরে, যখন আমি ওদেরকে ছবি দিয়েছি এগুলো প্রিন্ট করে, ওরা বেকুব হয়ে গেছে রীতিমতো। যখন আমি দেখিয়েছি যে বাংলাদেশে ইসরায়েলের ব্যাপারে বলতে গিয়ে সমস্ত ইহুদিদেরকে গালিগালাজ করছে, ওরা বেকুব হয়ে গেছে। হোয়াট ইজ দিস? যখন তারা দেখছে যে হিন্দুদেরকে মেরে ফেলছে এইভাবে, ওরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘরে থাকতে পারে না। এই যে এই রুমে আমি এখন বসে আছি, আমার সাথে একটা ছেলে আছে এই মুহূর্তে বসা আমার সাথে, যার বাবা মারা গেছে। সেই ছেলেটি কাঁদতেও পারেনি ভয়ে, তার 3 মাসের একটা বাচ্চা আজ পর্যন্ত দেখে নাই। এগুলো স্যাক্রিফাইস না? সো এইসব কথাবার্তা, এইসব গল্প আমরা বলেছি। দেখেন, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, পশ্চিমারা এত অতপ্রতভাবে জড়িত, এটা ওভারনাইট চেঞ্জ হবে না। সো আমরা আমাদের মতো চেষ্টা করছি। আমরা হচ্ছে দলের অনেকটা এরকম রিজার্ভ ফোর্সের মতো। আমাদের নেতৃবৃন্দরা আজকে তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। এখন আওয়ামী লীগের সেকেন্ড যেই লেয়ারটা আছে, অর্থাৎ আমি বলি আপা, আমরা যে পেশাজীবীরা যারা আছি, লয়ার্স, ব্যারিস্টার্স, ডক্টরস এন্ড আদার, আমরা এখন সামনে এসে এই জায়গাগুলো করছি। আবার আমাদের নেতারা যখন একটু একটু ব্রিদিং স্পেস পাবে তারাও আসবে। সো ইটস এ টিম ওয়ার্ক। সমস্যা কোথায় হলো? তারা তো যারা বিদেশে আছেন অন্তত, তারা কেন নীরব হয়ে আছেন? কারণটা কি? আপা আমি আপনাকে একটা পার্টিকুলার উদাহরণ দেই। বিপ্লব বড়ুয়া, উনি চোখের সামনে দেখেছে যে তার ওই যে ওই কোয়ার্টারকে কিভাবে পুড়িয়ে দিচ্ছে, কিভাবে মানুষকে স্লটার করছে বিহারি একটা ছেলে। বিপ্লবদা শোনেন, বিপ্লব বড়ুয়ার সামনে শোনেন, আমি বলি আপনাকে, একটু বলি তাহলে বুঝবেন। একটা মানুষের সামনে যখন একটা মানুষকে গরুর মতো জবাই করে, সেই লোকটা কয়েক বছরে ঠিক হতে পারে না। এরকম ট্রমাটাইজ হয়েছে আমাদের অনেক নেতা। এটা আপনার কাছে হাসির লাগতে পারে, কেমন লাগবে আমি জানি না। সো কেন আমাকে আপনার মনে হয় না যে আমরা সেকেন্ড লেয়ার থেকে কাজ করছি? তো আপনি ওদেরকে ব্লেম করছেন, আমরা তো কাজ করছি, আমরা তো দল, একটা টিমের অংশ। সো আমাদের নেতারা আপনাদের নেতাদেরকে মানুষ পছন্দ করছে না। দেখুন এখানে কত মানুষ। ঠিক আছে, আমাদের নেতারা আমাদের পছন্দ করছে না। আমাকে এটা বলেন, তাদের আপনাদের নেতা আছে, খুব ভালো আছে, তাদের সময় সুযোগ হলে তারা প্রকাশ্য হবেন, তাদের ট্রমা কেটে গেলে তারা প্রকাশ্য হবেন। আপনারা কেন ডিফেন্ড করতে যাচ্ছেন তাদেরকে? কেন তাদেরকে এখন এই মুহূর্তে আমি তো এখানে তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হই নাই। আপনার কোন ডিফেন্ড করার ব্যাপার হচ্ছে যে, দেখেন আপা, ডিফেন্ড এই কারণে করছি যে আজকে আপনি ধরেন একটা পারসেপশনের উপরে বেস করে কথা বলছেন। আমি আপনাকে সমালোচনা করতে নিষেধ করিনি আপা। আমি খালি বলেছি যে একটা মানুষ যদি গঠনমূলক সমালোচনা করেন, আপনি পারসেপশনের উপরে বেস করে, তো আপনি নিজেই জানেন যে আপনি নিজে কতগুলো পারসেপশনের ভিকটিম, আপনি জানেন না সেটা? তাহলে আপনি সেটাকে এন্ডোর্স করেন। সহজ কথায় আসেন, একটা সহজ কথায় আসেন। ধরেন একটা মানুষ ফেরেশতা, ধরেন কথা আমাকে অসংখ্য মানুষ আছে আমাকে একদমই পছন্দ করে না, আমি কটকট করে কথা বলি, আমি কাউরে পরোয়া করি না, অসংখ্য মানুষ আছে আমাকে পছন্দ করে না। এখন আমাকে যদি কারো নেতা বানান, ইট উইল নট ওয়ার্ক। আপনার লাগে এমন একজন নেতা যে সবার কাছে গ্রহণযোগ্য, রাইট? আমি যদি ফেরেশতার মতো হয়ে থাকি, আমাকে যদি মানুষ পছন্দ না করে, আমি তো নেতা হতে পারবো না। তো আপনাদের যে নেতাদের কথা বলছেন, মানুষ আর তাদেরকে পছন্দ করে না কেন? এই যে নেতাদের কথা আপনি বলছেন, মানুষের পছন্দ, আমি তো তৃণমূলের সাথে মিশি, আমি অনেক পারসেপশন, অনেক তাদের মতামত জানি এবং আমি শ্রদ্ধাও করি। আমি এজ এ নিজম মজুমদার দলের একজন সামান্য কর্মী হিসেবে প্রকাশ্যে এসে এই আলাপগুলো আমি করব না। এর কারণ হচ্ছে, যেই নেতাদের ব্যাপারে আপনি এখন কথা বলতে চান, আমি আপনাকে বলি আপনারা একটু শোনেন। আমার দলের সর্বোচ্চ জায়গাতে বলার আমার সুযোগ আছে। আমি সেই নেতাদেরকে সরাসরি টেক্সট করা বা তাদের ব্যাপারে পাবলিক পারসেপশন কি সেটা তাদের সামনে গিয়ে বলার সুযোগ আছে। যখন আমার এই সুযোগটা আছে, তখন আমার কি দায় পড়েছে এগুলো পাবলিকলি আলোচনা করার। আমার দলের যদি কোনো দুর্বলতা থাকে, সেইটা আমি আমাদের অন্তর্গত গ্রুপ আছে,
আমার নেত্রী আছে, তাদেরকে গিয়ে বলবো। আপনি কোনোদিন শুনেছেন জামাতের এক নেতা এসে আরেক নেতার কথা এইভাবে বলছে? আমাদের দলে গণতন্ত্র আছে বলে আপনি আমাদের নেতা কর্মীদের মুখে শুনতে পান। আপনি কখনো দেখেছেন এমনকি বিএনপির নেতাও বিএনপির নেতাকে বলছে? তো আমাদের আওয়ামী লীগের নেতা সম্পর্কে আমাকে কেন বলতে হবে আপনার সামনে এসে বা কোনো টক শোতে গিয়ে? আপনি আমাকে হাজার প্রশ্ন করলে আমি তাকে ডিফেন্ড করব, কারণ আমার সন্তানকে আমি পাবলিকলি অপমান করব না। আমার সন্তান অপরাধ করে থাকলে তাকে শাস্তি দেওয়ার আমার বিহাইন্ড দ্য সিন আছে, আমার নেত্রী আছে, দলের কাঠামো আছে। আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আজকে একটা বড় নেতাকে নিয়ে কথাবার্তা বলবো, ভাই এই দলে তো তারও অবদান আছে, ফলে তাকে যদি দল শাস্তি দেয়, কোনো পেনাল্টি দেয়, সেটা দলের সভানেত্রী বেঁচে আছেন, দলের সাংগঠনিক কাঠামো আছে। আমাকে পাবলিকলি এসে এই ক্রেডিট নিতে হবে কেন? দুটা তালির জন্য, বাহবার জন্য, নিজুম ভাই আপনি ফাটায় দিচ্ছেন এটার জন্য? আই এম নট গোনা ডু দ্যাট। বুঝতে পেরেছি। এইবার আমাকে বলেন যে দলের এখন পর্যন্ত কোনো একটা মুখপাত্র পর্যন্ত পাওয়া গেল না। আগামী 23 তারিখে কি কোনো একটা কৌশলগত কিংবা একটা কোনো রকম মানুষ আশা করছে যে 23 তারিখে কোনো রকম কোনো একটা অবয়ব তারা দেখতে পাবে ভবিষ্যতের? শুনেন, আমি নিজে তো ইসলাম ধর্মেও, আমি মুসলিম, হ্যাঁ। আল্লাহ বলেছেন তিনি মানুষকে তার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। যখন কোনো মানুষ কালেমা পড়ে, ধর্মের কথা বলে, ইসলামের কথা প্রচার করে, আল্লাহর কাছে সেই হচ্ছে ইসলামের মুখপাত্র। আল্লাহ কি নবীজির পরে আর কাউকে মুখপাত্র করেছেন? করেন নাই। তার মানে আপনিও মুসলিম হলে আপনিও ওই মুসলিম ধর্মেরই মুখপাত্র, ধর্মের সম্পর্কে প্রচার করে বেড়াচ্ছেন। আমাদের দলটাকে ওইভাবে ধরেন, দলের কথা এখন যে বলবে সেই দলের মুখপাত্র। আপনি এখন দলের একটা মুখপাত্র বানিয়ে দিলেন, ধরা যাক XYZ, তার বাড়ি গিয়া তার বাড়ি গিয়া গুড়া দিবে, আপা তার বাড়ি গুড়া দিবে, তার ফ্যামিলিকে উঠা নিয়ে আসবে, তার 14 গোষ্ঠীর মেরে ফেলবে। তাহলে নেত্রী কি এটা বোঝেন না যে দলের কি লাগবে না লাগবে? ফলে এই স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে যে এবার আমি লক্ষ লক্ষ মুখপাত্র দিয়ে দিলাম।